বন্ধুরা, আমি আপনাদের সাথে জয়। স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের গল্পটি এমন এক নারীর জীবন কাহিনী যে বিশ্বাসঘাতকতার গভীর অন্ধকার থেকে উঠে এসে নিজের ভাগ্য নিজেই লিখে ফেলেছে। একদিকে অহংকার আর লোভীর ধ্বংসলীলা, অন্যদিকে নিঃস্বার্থ ভালোবাসা আর মানবতার জয়। এই গল্পে আছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধের আগুন, অপ্রত্যাশিত প্রেম এবং সবশেষে ন্যায়ের অটুট বিজয়। তাহলে আর দেরি কেন? এখন গল্পটি শুরু করা যাক। চলুন গল্পে ডুব দিই। আরিয়ান সিংয়ের বিলাসবহুল বাংলোর ভেতরের বাতাস আজ খুব ভারী এবং গুমোট মনে হচ্ছিল। সে বিবাহ বিচ্ছেদের কাগজপত্র টেবিলের ওপর এত জোরে আছড়ে খেলল যে তার প্রতিধ্বনি পুরো ঘরে শোনা গেল। অনন্যার ফ্যাকাশে হয়ে যাওয়া ত্বক এবং তার কাঁপতে থাকা আঙুলগুলো তার শারীরিক যন্ত্রণাকে স্পষ্ট করে দিয়েছিল। কিন্তু আরিয়ানের চোখে কোনো দয়া ছিল না। সে তার স্ত্রীর দিকে তাকিয়ে কঠোরভাবে বলল যে এখন তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে এবং তার অবিলম্বে স্বাক্ষর করে দেওয়া উচিত। সে তার বাস্তব যন্ত্রণাকে কেবল একটি আবেগপূর্ণ নাটক বলে মনে করছিল, যা তাকে থামানোর জন্য সাজানো হয়েছিল। অনন্যার পেটে হঠাৎ একটি খুব তীব্র মোচড় দিয়ে উঠল, যা তাকে টেবিলের কোণ ধরতে বাধ্য করল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত এবং অনিয়মিত হয়ে পড়েছিল, কিন্তু সে এই পাষাণ হৃদয়ের মানুষের সামনে কাঁদতে চাইছিল না। আরিয়ানের জন্য তার প্রেম এখন ছাই হয়ে গিয়েছিল, কিন্তু এই গভীর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা এখনও তার বুকে অনেক গভীর ছিল। সে ভাবল যে এই কি সেই পুরুষ যাকে সে একসময় অগাধ ভালোবেসেছিল, সেই ব্যক্তি যে একসময় তাকে রক্ষা করার বড় বড় কসম খেত, এখন তাকে এই অবস্থায় অসহায় ছেড়ে চলে যাচ্ছিল। ঘরের নিস্তব্ধ নীরবতা কেবল তার ভারী শ্বাসপ্রশ্বাসে ভাঙছিল। বাইরে কালো মেঘ আকাশকে পুরোপুরি ঢেকে ফেলেছিল এবং প্রবল বৃষ্টির ফোঁটা কাঁচের জানালায় আঘাত করছিল। আরিয়ান জানালার কাছে দাঁড়িয়ে নিজের ঘড়ি দেখছিল, যেন তার কোথাও পৌঁছনোর খুব তাড়া ছিল। সে ঘুরে অনন্যার দিকে তাকাল, যে তখনও কাগজে স্বাক্ষর করার জন্য সংগ্রাম করছিল। তার দৃষ্টিতে ঘৃণা এবং তিরস্কারের এমন একটি ভাব ছিল যা যে কোনো মানুষের আত্মাকে নাড়িয়ে দিতে পারত। সে চিৎকার করে বলল যে তার সময় খুব মূল্যবান এবং সে এই ধরনের ফালতু তামাশার জন্য এখানে আর থামতে পারবে না। অনন্যা কাঁপতে কাঁপতে কলমটি তুলল এবং কাগজগুলোতে নিজের স্বাক্ষর করে দিল, যা তাদের বছরের পুরনো সম্পর্কের সমাপ্তির মোহর ছিল। যেই সে কলম নিচে রাখল, তার শরীরের শক্তি জবাব দিয়ে দিল এবং সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। তার মুখে ঘামের বিন্দু জলজল করছিল এবং তার শরীর কাঁপছিল। তার আশা ছিল যে হয়তো আরিয়ান একবার পেছনে ফিরে তাকাবে বা তার অবস্থার কথা জিজ্ঞেস করবে, কিন্তু আরিয়ানের মাথায় সে সময় কেবল মায়া এবং তার ভবিষ্যৎ ঘুরপাক খাচ্ছিল। সে কাগজপত্রগুলো তুলল এবং না দেখেই নিজের ব্যাগে রেখে দিল। তখনই হঠাৎ আরিয়ানের ফোনের রিংটোন বেজে উঠল এবং তার পুরো শারীরিক ভাষা এক মুহূর্তে বদলে গেল। ফোনের স্ক্রিনে মায়ার নাম জলজল করছিল এবং তা দেখেই আরিয়ানের কঠোর মুখে চিন্তার রেখা ফুটে উঠল। সে সাথে সাথে কল ধরল এবং অপর প্রান্ত থেকে আসা মায়ার কান্নার আওয়াজ তাকে অস্থির করে তুলল। মায়া চিৎকার করে বলল যে তাদের বাচ্চা শ্বাস নিতে পারছে না এবং সে তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আরিয়ানের মুখে সেই ঘাবড়ে যাওয়ার ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল, যা সে অনন্যার জন্য কখনো দেখায়নি। আরিয়ান তার গাড়ির চাবিগুলো তুলল এবং অনন্যার দিকে শেষবারের মতো না তাকিয়েই ঘরের বাইরে দৌড় দিল। তার পায়ের শব্দ বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছিল এবং তার পুরো মনোযোগ কেবল মায়া ও সেই বাচ্চার ওপর ছিল, যাকে সে নিজের মনে করত। সে এটাও ভাবল না যে অনন্যা এই নির্জন বাংলোতে কি অবস্থায় আছে বা তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। তার কাছে অনন্যা এখন কেবল একটি অতীত ছিল, যাকে সে পেছনে ফেলে এসেছিল। বাংলোর ভারী প্রধান দরজা একটি কর্কশ আওয়াজের সাথে বন্ধ হয়ে গেল এবং আবারও নিস্তব্ধতা নেমে এলো। অনন্যা মেঝেতে শুয়েছিল এবং ব্যথার ঢেউ তার শরীরকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে তার পেট দুই হাত দিয়ে চেপে ধরল, কারণ সে অনুভব করছিল যে তার ভেতরের ছোট্ট প্রাণটিও এই মানসিক চাপ সহ্য করছে। সে বুঝতে পারছিল না যে সে সাহায্যের জন্য কাকে ডাকবে, কারণ আরিয়ান তাকে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল। তার চোখ থেকে গরম জল গড়িয়ে মেঝেতে পড়ছিল, কিন্তু তার ভেতরে একটি নতুন শক্তির সঞ্চার হচ্ছিল। সে বুঝতে পারল যে এখন তাকে কেবল নিজের এবং নিজের বাচ্চার জন্যই লড়তে হবে। সে হামাগুড়ি দিয়ে সোফা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল,
যাতে সে সেখানে রাখা ফোনটি তুলতে পারে। প্রতিটি ইঞ্চি দূরত্ব অতিক্রম করা তার কাছে পাহাড়ে ওঠার মতো কঠিন কাজ মনে হচ্ছিল। বাজ পড়ল এবং পুরো ঘরে এক মুহূর্তের জন্য তীব্র আলো ছড়িয়ে পড়ল, যা তার অসহায়ত্বকে আরও স্পষ্ট করে তুলল। সে ভাবল যে কিভাবে সে নিজের পুরো জীবন সেই মানুষের পায়ে সঁপে দিয়েছিল, যে তাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। তার নিজের ওপর রাগও হচ্ছিল এবং নিজের সরলতার উপর গভীর অনুতাপও হচ্ছিল। অনেক চেষ্টার পর তার হাত ফোন পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু তার আঙুলগুলো এত দুর্বল ছিল যে সে ওটাকে ঠিকমতো ধরতে পারছিল না। সে ঝাপসা চোখে স্ক্রিনটি দেখল এবং বুঝতে পারল না যে সে এই মাঝরাতে কাকে ফোন করবে। আরিয়ান হাসপাতালে তার প্রেমিকা এবং তার বাচ্চার দেখভালে ব্যস্ত থাকবে এবং অনন্যার মৃত্যুরও তার কোনো পরোয়া থাকবে না। তখনই তার বিক্রম রাঠোরের কথা মনে পড়ল, যে আরিয়ানের সবচেয়ে বড় ব্যবসায়িক শত্রু ছিল। সে ভাবল যে তার কি এমন একজন অজানা শত্রুর কাছে সাহায্য চাওয়া উচিত যে তাকে ছোট করতে পারে। সে সাহস জোগাড় করল এবং বিক্রমের নম্বরে ডায়াল করল, যা সে একটি বিজনেস মিটিংয়ের সময় অজান্তেই সেভ করে নিয়েছিল। ফোনের রিং বাজতে থাকলো এবং অনন্যার হৃদস্পন্দন বাড়তে থাকলো, কারণ তার মনে হচ্ছিল যে হয়তো সেও ফোন ধরবে না। অপর প্রান্ত থেকে একটি শান্ত এবং গম্ভীর আওয়াজ শোনা গেল, যে তার পরিচয় এবং ফোন করার কারণ জিজ্ঞেস করল। অনন্যার কণ্ঠ তার গলাতেই আটকে গেল এবং সে কেবল ফুপিয়ে কেঁদে উঠল। বিক্রম সাথে সাথেই বুঝতে পারল যে বিষয়টি গুরুতর এবং সে তাকে শান্ত থাকতে বলল। বিক্রম অনন্যার অবস্থা আঁচ করতে পারল এবং তার কাছে তার ঠিকানা জানতে চাইল, যদিও সে জানত যে সে আরিয়ানের বাড়িতেই থাকবে। সে তার কণ্ঠে এমন এক ধরনের আশ্বাস দিল যা অনন্যা বছরের পর বছর ধরে তার স্বামীর কণ্ঠে শোনেনি। বিক্রম তাকে বলল যে সে যেন না ঘাবড়ায় এবং সে আগামী 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছাচ্ছে। ফোন কেটে যাওয়ার পর অনন্যা কিছুটা সুস্থি অনুভব করল, কিন্তু ব্যথার তীব্রতা কমছিল না। সে তার চোখ বন্ধ করে নিল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল যাতে তার বাচ্চা সুরক্ষিত থাকে। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে আরিয়ান পাগলের মতো এদিক ওদিক পায়চারি করছিল এবং ডাক্তারদের ওপর চিৎকার করছিল। মায়া একপাশে বসে নিজের চোখের নকল জল মুছছিল এবং আরিয়ানকে নিজের কথায় উলঝিয়ে রেখেছিল। সে বলল যে যদি বাচ্চার কিছু হয়ে যায় তবে সে বাঁচতে পারবে না এবং এই সবকিছু মানসিক চাপের কারণে হয়েছে। আরিয়ান তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছিল এবং বারবার বলছিল যে সে সবকিছু ঠিক করে দেবে। তার এক মুহূর্তের জন্য সেই বাড়ির কথা মনে পড়ল না যেখানে অনন্যা নিজের শেষ নিঃশ্বাসের সাথে লড়ছিল। ডাক্তার বাইরে এলেন এবং তিনি জানালেন যে বাচ্চার অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু তাকে কিছুদিনের জন্য পর্যবেক্ষণে রাখতে হবে। আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সে মায়াকে কথা দিল যে এখন তারা একটি নতুন পরিবারের মতো একসাথে থাকবে। সে নিজের ফোন বন্ধ করে দিল যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে এবং সে পুরোপুরি মায়ার কাছে থাকতে পারে। সে নিজের জয়ের আনন্দ উদযাপন করছিল যে সে অবশেষে অনন্যার থেকে মুক্তি পেয়েছে। সে জানত না যে ভাগ্য তার জন্য খুব ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো কোনো খেলা সাজিয়ে রেখেছে। এদিকে অনন্যার বাড়ির বাইরে একটি কালো এসইউভি দ্রুত এসে থামল এবং তার ভেতর থেকে বিক্রম রাঠোর বাইরে বেরিয়ে এলো। সে দেখল যে বাড়ির প্রধান দরজা খোলা ছিল এবং ভেতরের দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে গেল। অনন্যা মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার চারদিকে কিছুটা রক্ত ছড়িয়েছিল, যা তার নাজুক অবস্থাকে তুলে ধরছিল। বিক্রম এক মুহূর্ত নষ্ট না করে তাকে নিজের কোলে তুলে নিল এবং সাবধানে নিজের গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য এবং সুরক্ষার অনুভূতি ছিল, যা তাকে একজন রক্ষকের মতো করে তুলছিল। রাস্তায় বিক্রম নিজের ব্যক্তিগত ডাক্তারকে ফোন করল এবং হাসপাতালের সমস্ত প্রস্তুতি রাখার নির্দেশ দিল। সে অনন্যার হাত ধরে রেখেছিল যাতে সে অনুভব করতে পারে যে সে এখন আর একা নেই এবং কেউ তার পরোয়া করে। সে বারবার তাকে জেগে থাকার জন্য বলছিল এবং তার সাহস বাড়াচ্ছিল। অনন্যা নিজের আধ খোলা চোখে বিক্রমের মুখ দেখল এবং সে প্রথমবার অনুভব করল যে সুরক্ষা কী জিনিস। সে কখনো ভাবেনি যে তার সবচেয়ে বড় শত্রুই তার সবচেয়ে বড় মসিহা হয়ে সামনে আসবে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তারদের একটি দল সাথে সাথে অনন্যাকে নিয়ে অপারেশন থিয়েটারের দিকে ছুটল, কারণ তার অবস্থা বেশ নাজুক ছিল। বিক্রম বারান্দায় দাঁড়িয়ে ভগবানের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করছিল এবং তার মনে আরিয়ানের প্রতি ঘৃণা আরও বেড়ে গেল। সে ভাবল যে কোনো মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে যে নিজের গর্ভবতী স্ত্রীকে এইভাবে মরার জন্য ছেড়ে দেয়। সে অনন্যার সম্পর্কে আগে থেকেই অনেক কিছু জানত এবং তার প্রতিভাকে সম্মান করত। তার দুঃখ ছিল যে এত মহান একজন নারীকে আরিয়ানের মতো অযোগ্য পুরুষের সাথে নিজের জীবন কাটাতে হয়েছিল। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর ডাক্তার বাইরে এলেন এবং তিনি জানালেন যে অনন্যা এখন বিপদমুক্ত, কিন্তু তার অনেক বিশ্রামের প্রয়োজন। তিনি এও জানালেন যে মানসিক চাপের কারণে প্রিম্যাচুরাম লেবরের লক্ষণ দেখা দিয়েছিল, যা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সে ডাক্তারকে বলল যে অনন্যাকে যেন সবচেয়ে ভালো ঘর দেওয়া হয় এবং খরচের চিন্তা না করা হয়। সে চাইত যে অনন্যা যখন নিজের চোখ খুলবে তখন যেন তার কোনো কিছুর অভাব মনে না হয়। তার মনে এখন অনন্যার প্রতি এক বিশেষ ধরনের সম্মান এবং সুরক্ষার অনুভূতি জন্ম নিয়েছিল।
পরের দিন সকালে যখন অনন্যার চোখ খুলল, তখন সে নিজেকে একটি অত্যন্ত আরামদায়ক এবং সুন্দর হাসপাতালের ঘরে দেখতে পেল। সে জানালা দিয়ে আসা সূর্যের আলো দেখল এবং নিজের শিরায় জীবনের স্পন্দন অনুভব করল। তখনই ঘরের দরজা খুলল এবং বিক্রম হাতে তাজা ফুলের তোড়া নিয়ে ভেতরে প্রবেশ করল। সে অনন্যার দিকে তাকিয়ে এক মৃদু হাসি হাসল এবং তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করল। অনন্যার চোখ কৃতজ্ঞতার জলে ভরে এলো এবং সে ধীরে ধীরে তাকে ধন্যবাদ জানাল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে সে সুরক্ষিত আছে। বিক্রম তার পাশে বসে তাকে বোঝালো যে তার এখন পেছনে ফিরে তাকানোর কোনো দরকার নেই এবং সে তার সমস্ত দায়িত্ব নেবে। সে এটাও স্পষ্ট করে দিল যে সে এই সব কিছু কোনো প্রতিশোধের বশবর্তী হয়ে নয়, বরং মানবতার খাতিরে করছে। অনন্যা বিক্রমের কথার মধ্যে এমন এক সত্যতা এবং গভীরতা অনুভব করল যা সে আগে কখনো অনুভব করেনি। তার মনে হল যে হয়তো তার জীবনের সবচেয়ে খারাপ অধ্যায়টি এখন শেষ হয়ে গেছে এবং এক নতুন সূচনা হতে চলেছে। যদিও সে জানত না যে সামনের রাস্তা অনেক কঠিন এবং চ্যালেঞ্জে ভরপুর হতে চলেছে। একই হাসপাতালের অন্য প্রান্তে আরিয়ান তখনও মায়ার বাচ্চার কাছে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতের সোনালী স্বপ্ন বুনছিল। সে এই বিষয়ে সম্পূর্ণ অজানা ছিল যে তার প্রাক্তন স্ত্রী একই হাসপাতালে বিক্রম রাঠোরের সুরক্ষায় রয়েছে। ভাগ্য তাদের তিনজনকে একই ছাদের নিচে এনে দাঁড় করিয়েছিল, কিন্তু তাদের রাস্তা এখন পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল। আরিয়ানের ঘৃণা এবং অহংকার তাকে সেই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল যেখান থেকে ফেরা সম্ভব ছিল না, যেখানে অনন্যা এখন এক নতুন শক্তির সাথে নিজের অস্তিত্বের লড়াই লড়ার জন্য পুরোপুরি তৈরি হচ্ছিল। হাসপাতালের সেই বিলাসবহুল কক্ষের জানালা দিয়ে চুইয়ে আসা সকালের প্রথম কিরণ অনন্যার মুখে খেলা করছিল, কিন্তু তার আত্মায় তখনও এক গভীর অন্ধকার ছেয়েছিল। ঘরের দেওয়ালের রং খুব শান্ত এবং স্নিগ্ধ ছিল, যা বিশেষভাবে রোগীদের মানসিক শান্তির জন্য বেছে নেওয়া হয়েছিল। তার ধীরে ধীরে মনে পড়ছিল যে গত রাতে তার সাথে কি ঘটেছিল এবং কিভাবে তার নিজের স্বামী তাকে মরার জন্য ছেড়ে চলে গিয়েছিল। তার চোখের সামনে বারবার আরিয়ানের সেই কঠোর এবং নিষ্ঠুর মুখটি ঘুরপাক খাচ্ছিল, যা তার পুরো দুনিয়াকে ধ্বংস করে দিয়েছিল। তখনই তার নজর ঘরের কোণে বসে থাকা বিক্রম রাঠোরের ওপর পড়ল, যে একটি ফাইল পড়তে ব্যস্ত ছিল, কিন্তু তার মনোযোগ পুরোপুরি অনন্যার প্রতিটি নড়াচড়ার উপর ছিল। বিক্রমের উপস্থিতি অনন্যার মনে এক অদ্ভুত সুরক্ষা এবং সংকোচের মিশ্র অনুভূতি তৈরি করেছিল, কারণ সে সেই ব্যক্তি ছিল যাকে তার স্বামী নিজের কট্টর শত্রু মনে করত। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে জীবনের এই সবচেয়ে কঠিন এবং দুঃখজনক মোড়ে সে সেই মানুষের সাহায্য পাবে যার সাথে তার পরিবারের ব্যবসায়িক দ্বন্দ্ব কয়েক দশক ধরে চলে আসছিল এবং যার নামে আরিয়ান সবসময় রেগে যেত। বিক্রম যেই অনন্যাকে চোখ খুলতে দেখল, সে সাথে সাথে নিজের চেয়ার থেকে উঠে পড়ল এবং তার বিছানার কাছে এসে দাঁড়াল। সে নিজের কণ্ঠস্বর খুব ধীর এবং কোমল রেখে জিজ্ঞেস করল যে সে এখন কেমন অনুভব করছে এবং তার কি কোনো ধরনের ব্যথা হচ্ছে। অনন্যা কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এবং তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। বিক্রম সাথে সাথে পাশে রাখা টেবিল থেকে জলের গ্লাস তুলল এবং খুব সাবধানে তাকে ধরে জল খেতে সাহায্য করতে লাগল। জল খাওয়ার পর অনন্যা কিছুটা স্বস্তি পেল এবং সে নিজের দুর্বল কণ্ঠে বিক্রমকে প্রশ্ন করল যে সে তাকে এখানে কেন এনেছে এবং সে তাকে কেন সাহায্য করছে। বিক্রম তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে মানবতা যে কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অনেক ওপরে থাকে এবং সে তাকে ওই অবস্থায় মরার জন্য ছেড়ে দিতে পারত না। সে এটাও জানালো যে আরিয়ান যা কিছু করেছে তা তার কাপুরুষতার প্রতীক এবং তার এই কথার খুব আফসোস আছে যে অনন্যাকে এই সব কিছু সহ্য করতে হলো। তার কথার মধ্যে এমন এক সত্যতা ছিল যা অনন্যার মনকে কিছুটা শান্ত করে দিল। ঠিক সেই সময় হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ঘরে এলেন এবং তিনি অনন্যার স্বাস্থ্য রিপোর্ট সম্পর্কে বিক্রমকে বিস্তারিত তথ্য দিলেন। তিনি জানালেন যে মানসিক চাপের কারণে তার গর্ভে বেড়ে ওঠা শিশুর ওপর খুব খারাপ প্রভাব পড়েছিল, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন। অনন্যা এটা শুনে চমকে গেল যে বিক্রম তার গর্ভের কথা আগে থেকেই জেনে গিয়েছিল, কারণ সে এটা পুরো দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছিল। সে ঘাবড়ে গিয়ে বিক্রমের দিকে তাকালো, কিন্তু বিক্রমের চোখে কেবল সহানুভূতি এবং সুরক্ষার ভাব দেখা যাচ্ছিল। ডাক্তার চলে যাওয়ার পর অনন্যা বিক্রমের কাছে মিনতি করল যে সে যেন এই কথা কাউকে না বলে, বিশেষ করে আরিয়ানকে, কারণ সে আর ওই লোকটার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। বিক্রম তাকে আশ্বাস দিল যে সে তার গোপনীয়তার পূর্ণ সম্মান করবে এবং তার ইচ্ছা ছাড়া কোনো তথ্যই বাইরে যাবে না। সে কথা দিল যে সে অনন্যা এবং তার অনাগত সন্তানকে রক্ষা করার জন্য
নিজের সর্বশক্তি প্রয়োগ করবে। অনন্যার প্রথমবার এমন মনে হল যে এই অপরিচিত এবং কথিত শত্রুর মধ্যে তার নিজের স্বামীর চেয়ে অনেক বেশি নৈতিকতা এবং চরিত্রের গভীরতা লুকিয়ে আছে। হাসপাতালের অন্য প্রান্তে অবস্থিত বিশেষ পরিচর্যা কক্ষে আরিয়ান সিং তার প্রেমিকা মায়ার সাথে বসেছিল, যে বারবার নিজের পেটে ব্যথার অজুহাত দেখাচ্ছিল। আরিয়ানের পুরো দুনিয়া এই মুহূর্তে মায়া এবং সেই বাচ্চার চারপাশে গুটিয়ে গিয়েছিল, যাকে সে নিজের ভবিষ্যতের উত্তরাধিকারী বলে মনে করছিল। তার এই কথার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে স্ত্রীকে সে গতরাতে প্রত্যাখ্যান করেছিল সে একই ভবনে জীবন আর মৃত্যুর মধ্যে সংগ্রাম করছে। সে বারবার ডাক্তারদের নির্দেশ দিচ্ছিল যে মায়াকে যেন দুনিয়ার সবচেয়ে ভালো চিকিৎসা পরিষেবা এবং সুযোগ সুবিধা দেওয়া হয়। মায়া তার চক্রান্তে পুরোপুরি সফল হচ্ছিল এবং সে জানত যে আরিয়ানের সম্পত্তি এবং ক্ষমতা দখল করার জন্য তাকে বাচ্চার ঘুঁটি ব্যবহার করতেই হবে। সে আরিয়ানের হাত ধরে খুব নিষ্পাপ ভঙ্গিতে বলল যে তার ভয় লাগছে পাছে অনন্যা তাদের বিরক্ত করার জন্য কোনো নতুন নাটক না সাজিয়ে বাসে। আরিয়ান রাগে নিজের হাত মুঠো করল এবং বলল যে সে অনন্যার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে এবং এখন সে তার জীবনে আর কখনো ফিরে আসতে পারবে না। সে মায়াকে ভরসা দিল যে এখন তাদের পথে আর কোনো বাধাই আসবে না। এদিকে অনন্যার ঘরে বিক্রম তার জন্য কিছু ফল এবং হালকা খাবার আনিয়েছিল এবং সে নিজেই তাকে খাবার জন্য উৎসাহিত করছিল। সে অনন্যাকে বলল যে এখন তার উচিত নিজের অতীতের তিক্ততা ভুলে কেবল নিজের আগামীকাল এবং নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভাবা। অনন্যা অনুভব করল যে বিক্রম কেবল একজন সফল ব্যবসায়ীই নয়, বরং সে মানবিক আবেগ বুঝতে পারা একজন অত্যন্ত পরিণত এবং সংবেদনশীল পুরুষও। ধীরে ধীরে তাদের মাঝের আনুষ্ঠানিক দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করেছিল এবং এক না বলা বিশ্বাস গড়ে উঠতে শুরু করেছিল, যা ছিল অনেক গভীর। দুপুরের দিকে যখন বিক্রম কিছু জরুরি ফোন কল করার জন্য ঘরের বাইরে গেল, তখন অনন্যা জানালার বাইরের আকাশের দিকে তাকাল এবং নিজের নতুন জীবনের সংকল্প নিল। সে ঠিক করল যে সে এখন আর কখনো আরিয়ানের সামনে কাকুতি মিনতি করবে না এবং তাকে নিজের বাচ্চার ব্যাপারে কখনো কিছু বলবে না। সে নিজের পরিচয় নিজেই তৈরি করবে এবং বিক্রমের দেওয়া এই নতুন জীবনকে সম্মান জানিয়ে একজন শক্তিশালী নারী হিসাবে আত্মপ্রকাশ করবে। তার ভেতরের মাতৃত্ব এখন তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল, যা তাকে প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রেরণা দিচ্ছিল। হঠাৎ হাসপাতালের বারান্দায় আরিয়ানের গলার আওয়াজ প্রতিধ্বনিত হল, যে উঁচু গলায় কোনো কর্মচারীকে বকাঝকা করছিল কারণ সে তার পছন্দের কফি পায়নি। অনন্য সেই আওয়াজ চিনতে পারল এবং তার শরীরে এক শিহরণ বয়ে গেল, কিন্তু এবার এটা ভয়ের নয় বরং ঘৃণার ঢেউ ছিল। বিক্রম সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিল, যাতে আরিয়ানের আওয়াজ ভেতরে না আসে এবং অনন্যার কোনো ধরনের মানসিক কষ্ট না হয়। সে অনন্যার দিকে তাকাল এবং চুপ থাকার ইশারা করল, যাতে অনন্যা এক অদ্ভুত স্বস্তি অনুভব করল। আরিয়ান সেই বারান্দা দিয়েই গেল যেখানে অনন্যার ঘর ছিল, কিন্তু তার অহংকার এতটাই বড় ছিল যে সে কখনো জানালার ওপাশে দেখার চেষ্টাও করেনি। সে নিজের জগতেই মগ্ন ছিল এবং তার মনে হচ্ছিল যে সে অনন্যাকে রাস্তা থেকে সরিয়ে নিজের জয় নিশ্চিত করে নিয়েছে। বিক্রম দরজার পেছনে দাঁড়িয়ে আরিয়ানের চলে যাওয়ার অপেক্ষা করছিল এবং তার মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি ছিল। সে জানত যে যেদিন আরিয়ান সত্য জানতে পারবে সেদিন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এবং সে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সন্ধে হতে হতে অনন্যার অবস্থার বেশ উন্নতি হয়েছিল এবং সে এখন বিছানায় বসতে পারছিল। বিক্রম তাকে জানাল যে সে তার জন্য শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকায় একটি বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, যেখানে সে শান্তিতে থাকতে পারবে। সে অনন্যার নামে একটি নতুন ব্যাংক অ্যাকাউন্টও খুলছে, যাতে সে পর্যাপ্ত টাকা জমা করে দিয়েছে যেন অনন্যাকে কারো কাছে হাত পাততে না হয়। অনন্যা প্রথমে তো অস্বীকার করল, কিন্তু বিক্রম তাকে বোঝাল যে এই সব কিছু একটি বিনিয়োগ, যা সে তার প্রতিভা এবং ভবিষ্যতের জন্য করছে। আগামী কয়েকদিন বিক্রম নিয়মিতভাবে হাসপাতালে আসতে থাকল এবং সে অনন্যার জন্য ছোট থেকে ছোট প্রতিটি জিনিসের খেয়াল রাখল। সে অনন্যাকে ব্যবসার জগতের খুঁটিনাটি সম্পর্কে জানাতে শুরু করল, কারণ সে জানত যে অনন্যার মধ্যে একজন অনেক বড় উদ্যোক্তা হওয়ার ক্ষমতা আছে। অনন্যাও বিক্রমের কথায় আগ্রহ দেখাল এবং তার মনে হল যে তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের অনুভূতি ধীরে ধীরে ফিরে আসছে। তাদের মাঝের সম্পর্ক এখন আর কেবল সাহায্যের ছিল না, বরং তা একটি গভীর মানসিক সংযোগে পরিণত হচ্ছিল, যা দুজনের জন্যই নতুন ছিল। অন্যদিকে আরিয়ানের সমস্যা ধীরে ধীরে শুরু হচ্ছিল, কারণ মায়ার দাবি দিন দিন বেড়েই চলেছিল এবং তার আচরণও বদলাতে শুরু করেছিল। আরিয়ান অনুভব করতে শুরু করল যে মায়া কেবল তার টাকা এবং তার বিলাসবহুল জীবনযাত্রাকেই ভালোবাসে, তাকে
বা তার অনাগত সন্তানকে নয়। কিন্তু সে নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত ছিল না, কারণ তার মনে হচ্ছিল যে সে যদি এমনটা করে তবে তাকে অনন্যার সামনে মাথা নত করতে হবে। তার অহংকার তাকে সত্য দেখতে বাধা দিচ্ছিল এবং সে নিজেকে এক কাল্পনিক সুখের দুনিয়ায় বন্দী করে রেখেছিল। এক রাতে যখন অনন্যা ঘুমোচ্ছিল, তখন বিক্রম তার মাথার কাছে বসে তার শান্ত মুখটির দিকে তাকিয়েছিল এবং তার পুরনো স্মৃতি মনে পড়তে লাগল। সে ভাবল যে কিভাবে আরিয়ান সবসময় তাকে ছোট করার চেষ্টা করেছিল, আর আজ সে তারই সবচেয়ে দামি আমানতকে রক্ষা করছে। সে অনন্যার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল, কিন্তু সে একে ভালোবাসার নাম দিতে ভয় পাচ্ছিল। সে কেবল এতটুকুই জানত যে সে এই নারীকে আর কখনো ভেঙে পড়তে দেবে না এবং তাকে সেই জায়গা পাইয়ে দেবে যার সে সত্যিই যোগ্য। দিন যত গড়াচ্ছিল, অনন্যা এবং বিক্রমের মাঝের কথাবার্তা আরও গভীর এবং অর্থপূর্ণ হয়ে উঠছিল। তারা তাদের জীবনের স্বপ্ন এবং ব্যর্থতা নিয়ে একে অপরের সাথে আলোচনা করল, যার ফলে তাদের মাঝের বিশ্বাস আরও মজবুত হয়ে গেল। অনন্যা বুঝতে পারল যে বিক্রমও নিজের জীবনে অনেক সংগ্রাম করেছে এবং তার সাফল্যের পেছনেও অনেক আত্মত্যাগ লুকিয়ে আছে। সে বিক্রমের চোখে সেই কষ্ট দেখল যা সে আগে কখনো দেখেনি, এবং তার মনে হল যে তারা দুজনেই ভাঙা মন নিয়ে একটি নতুন দুনিয়া তৈরি করছে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার দিন এসে গেল এবং বিক্রম নিজেই অনন্যাকে নিতে এসেছিল। সে অনন্যাকে নিজের নতুন গাড়িতে বসালো এবং তাকে তার নতুন বাড়ির দিকে নিয়ে গেল, যা কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। অনন্যা যখন তার নতুন বাড়ি দেখল, তখন তার চোখে খুশির জল চলে এলো, কারণ এটা এমন একটা জায়গা ছিল যেখানে সে নিজের শর্তে বাঁচতে পারবে। বিক্রম তার হাতে চাবিগুলো তুলে দিল এবং বলল যে আজ থেকে তার একটি নতুন পরিচয় শুরু হচ্ছে, যার নাম অনন্যা সিং নয়, বরং কেবল অনন্যা হবে। ঠিক একই সময়ে হাসপাতালের বিল মেটানোর সময় আরিয়ান জানতে পারল যে কেউ একজন অনন্যার পুরো খরচ আগেই মিটিয়ে দিয়েছে এবং তাকে সেখান থেকে রিলিজও করে দেওয়া হয়েছে। সে যখন কাউন্টারে জিজ্ঞেস করল যে সেই ব্যক্তিটি কে ছিল, তখন তাকে জানানো হলো যে তিনি বিক্রম রাঠোর ছিলেন। আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তার মুখ রাগে লাল হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল না যে তার শত্রু তার স্ত্রীকে কেন সাহায্য করছে। সে প্রথমবার এমন এক অস্বস্তি অনুভব করল যা তার রাতের ঘুম উড়িয়ে দিল এবং তার মনে অনেক সন্দেহের জন্ম দিল। আরিয়ান সাথে সাথে বিক্রমকে ফোন করার চেষ্টা করল, কিন্তু বিক্রম তার নম্বর ব্লক করে দিয়েছিল, যার ফলে আরিয়ানের রাগ আরও বেড়ে গেল। সে তার গুপ্তচরদের অনন্যার খোঁজ করার কাজে লাগিয়ে দিল, কারণ সে জানতে চাইছিল যে তাদের মাঝে কি চলছে। তার ভয় হচ্ছিল যে অনন্যা এবং বিক্রম মিলে কোথাও তার ব্যবসায়িক সাম্রাজ্যের ক্ষতি না করে দেয়। তার সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হচ্ছিল যে অনন্যা তাকে আগেই ধোঁকা দিয়েছিল এবং সে কেবল তার থেকে দূরে যাওয়ার একটা অজুহাত খুঁজছিল। বাড়ি পৌঁছে অনন্যা প্রথমে ভগবানের সামনে প্রদীপ জ্বালাল এবং তার অনাগত সন্তানের জন্য প্রার্থনা করল। সে বিক্রমের দিকে তাকাল, যে দরজায় দাঁড়িয়ে তাকে দেখছিল, এবং সে মনে মনে তাকে নিজের রক্ষক হিসেবে মেনে নিল। সে জানত যে আগামী সময়ে অনেক কঠিন হবে, কারণ আরিয়ান সহজেই হার মানবে না। কিন্তু এখন সে একা ছিল না। তার কাছে এমন একজন সঙ্গী ছিল যে হিমালয়ের মতো অবিচল হয়ে তার পাশে দাঁড়িয়েছিল এবং যে তার প্রতিটি বিপদ নিজের কাঁধে নিতে প্রস্তুত ছিল। অনন্যার নতুন বাড়ির সকাল এখন আর আগের মতো ভারী ছিল না, কারণ এখানকার বাতাসে এক নতুন আশা এবং শান্তির সুবাস মিশেছিল। বিক্রম সেই বাড়িটিকে খুব পরিপাটি করে সাজিয়েছিল, যেখানে প্রতিটি জিনিস তার পছন্দ এবং সুবিধা অনুযায়ী রাখা হয়েছিল, যা তার মনকে শান্তি দিচ্ছিল। বাগানে ফোটা রঙিন ফুলগুলোকে দেখা এখন তার দৈনন্দিন রুটিনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল, যা তাকে জীবনের ধারাবাহিকতা অনুভব করাত। সে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা জানালার কাছে বসে নিজের আগামী নতুন জীবন সম্পর্কে ভাবতে থাকত এবং নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুনত। ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে আরিয়ান সিংয়ের বিলাসবহুল দুনিয়া ধীরে ধীরে মায়ার পাতা মায়াজালে পুরোপুরি আটকে যাচ্ছিল। মায়া এখন তার দাবি এতটাই বাড়িয়ে দিয়েছিল যে আরিয়ানকে নিজের ব্যবসার বাজেট পর্যন্ত সামলানো মুশকিল হয়ে পড়ছিল। কিন্তু সে প্রেমে অন্ধ ছিল। সে মায়ার জন্য শহরের সবচেয়ে দামি পেন্ট হাউস কিনেছিল এবং তার আরাম আয়েশের জন্য ডজনখানেক চাকরের বাহিনী দাঁড় করিয়ে দিয়েছিল, যারা প্রতি মুহূর্তে তার সেবায় নিয়োজিত থাকত। তার মনে হচ্ছিল যে সে তার অনাগত সন্তানের জন্য একটি স্বর্গ তৈরি করছে, অথচ সে আসলে একটি গভীর গর্ত খুঁড়ছিল। মায়া তার প্রতিটি ছোটখাটো সমস্যাকে একটি অনেক বড় অসুখের মতো করে তুলে ধরত, যাতে সে আরিয়ানের মনোযোগ নিজের দিকে টানতে পারে এবং তার কাছে দামি উপহার চাইতে পারে। একদিন সে আরিয়ানকে ফোন করল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল যে তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে এবং তার অবিলম্বে সেরা ডাক্তারদের প্রয়োজন। আরিয়ান তার বিজনেস বোর্ডের একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং মাঝপথে ছেড়েই হাসপাতালের দিকে ছুটল, কারণ তার নিজের সন্তানের খুব চিন্তা হচ্ছিল।
সে ডাক্তারদের নির্দেশ দিল যে তারা যেন দুনিয়ার সবচেয়ে দামি ওষুধ এবং প্রযুক্তি ব্যবহার করে, এর জন্য যত দামি চোকাতে হোক না কেন। মায়ার চোখে একটা চমক ছিল, কারণ সে জানত যে আরিয়ানের সম্পত্তি এখন ধীরে ধীরে তার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হচ্ছিল এবং সে এটা খুব উপভোগ করছিল। সে আরিয়ানকে বলল যে এখন সমাজে তার একটি পরিচয় চাই এবং সে তাকে একটি বড় পার্টি দেওয়ার জন্য বাধ্য করতে লাগল, যাতে বড় বড় মানুষজন উপস্থিত থাকে। আরিয়ান কোনো কিছু চিন্তা না করেই তার কথা মেনে নিল, কারণ সে দুনিয়াকে দেখাতে চাইছিল যে সে অনন্যার মতো নারীকে ছেড়ে কত সুন্দর এবং ভাগ্যবতী একজন নারীকে আপন করে নিয়েছে। তার এই কথার কোনো ধারণাই ছিল না যে সে নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনছে। এদিকে বিক্রম রাঠোর অনন্যার স্বাস্থ্য পরীক্ষার জন্য তার সবচেয়ে বিশ্বস্ত ডাক্তারকে ডেকেছিল, যাতে সে জানতে পারে যে বাচ্চা এবং মা দুজনেই পুরোপুরি সুরক্ষিত আছে কিনা। ডাক্তার পরীক্ষার পর বিক্রমকে একা ডেকে নিয়ে গিয়ে জানালেন যে অনন্যার গর্ভাবস্থা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তার অনেক বেশি মানসিক শান্তি এবং সুরক্ষার প্রয়োজন। তিনি এও প্রকাশ করলেন যে অনন্যার গর্ভে বেড়ে ওঠা সন্তান আরিয়ানেরই, কিন্তু তার শারীরিক গঠনে কিছু বিশেষ লক্ষণ রয়েছে যা তার বাবার সাথে মিলে যায়। বিক্রম এটা শুনে শান্ত থাকল, কিন্তু তার মনে একটি নতুন পরিকল্পনা জন্ম নিচ্ছিল। বিক্রম জানত যে যেদিন এই সত্য সামনে আসবে সেদিন আরিয়ানের কাছে অনুতাপ ছাড়া আর কিছুই বাঁচবে না, কারণ সে নিজের আসল খুশিকে নিজের হাতেই প্রত্যাখ্যান করেছিল। সে অনন্যাকে এই কথা বুঝতে দিল না যে সে তার সত্য জেনে গেছে, বরং সে তার যত্ন আরও বেশি সংবেদনশীলতার সাথে নেওয়া শুরু করল। সে অনন্যার নামে একটি নতুন আন্তর্জাতিক কোম্পানি রেজিস্টার করাল, যাতে সে নিজের ব্যবসায়িক প্রতিভার ব্যবহার করতে পারে এবং ভবিষ্যতে একটি স্বাধীন পরিচয় নিয়ে বাঁচতে পারে। অনন্যার বিক্রমের এই দূরদর্শিতা এবং নিঃস্বার্থ সেবা দেখে তার প্রতি অনেক বেশি সম্মান অনুভব হতে লাগল। সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল, তখন বিক্রম এবং অনন্যা বাগানে হাঁটছিল এবং তাদের মাঝে জীবনের বিভিন্ন দিক নিয়ে খুব গম্ভীর এবং অর্থপূর্ণ আলোচনা হচ্ছিল। অনন্যা বিক্রমকে জিজ্ঞেস করল যে সে তার জন্য এত সবকিছু কেন করছে, যখন সে তার কেউ হয় না এবং তাদের পরিবারের মাঝে পুরনো শত্রুতা রয়েছে। বিক্রম একটু থামল এবং তারপর সে শান্ত কণ্ঠে বলল যে সে অনন্যার চোখে সেই সত্যতা এবং যন্ত্রণা দেখতে পেয়েছিল যা সে নিজেও একসময় সহ্য করেছিল। সে বলল যে প্রতিশোধ নেওয়া তার স্বভাব নয়, বরং কারো ভেঙে পড়া জীবনকে সামলানোই আসল পুরুষত্ব এবং মানবতা। অনন্যা অনুভব করল যে বিক্রমের কথাগুলো তার ক্ষতে প্রলেপ লাগানোর মতো কাজ করছিল এবং সে তার পুরনো সম্পর্কের তিক্ততা এখন অনেক কম অনুভব করতে শুরু করেছিল। সে সিদ্ধান্ত নিল যে সে এখন নিজের পুরো শক্তি নিজের কাজ এবং নিজের সন্তানের লালন পালনে লাগাবে, যাতে সে একজন শক্তিশালী মা হিসেবে দুনিয়ার সামনে আসতে পারে। সে বিক্রমের সাথে মিলে নিজের নতুন কোম্পানির রূপরেখা তৈরি করতে শুরু করল এবং তার ব্যবসায়িক বুদ্ধিমত্তা দেখে বিক্রমও অনেক বেশি প্রভাবিত হল। সে বুঝতে পেরেছিল যে অনন্যা কেবল একটি সুন্দর মুখ নয়, বরং অনেক তীক্ষ্ণ বুদ্ধিমত্তার একজন নারী। অন্যদিকে আরিয়ানের পার্টিতে মায়া হীরার এমন একটি হার পড়েছিল যার দাম কোটি টাকা ছিল এবং সে সমস্ত অতিথিদের সামনে নিজের ধন সম্পদের প্রদর্শন করছিল। আরিয়ানের পুরনো ব্যবসায়িক বন্ধুরা চাপা স্বরে তার পছন্দের ওপর প্রশ্ন তুলল, কারণ তারা মায়ার আচরণের মধ্যে সেই শালীনতা দেখতে পেল না যা অনন্যার মধ্যে সবসময় বজায় থাকত। আরিয়ানের এসব কথায় কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সে ক্ষমতা এবং রূপের নেশায় পুরোপুরি ডুবেছিল এবং নিজেকে অজেয় মনে করছিল। সে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করল যে মায়া এবং তার সন্তানই তার সাম্রাজ্যের ভবিষ্যতের একমাত্র আইনি উত্তরাধিকারী হবে। পার্টির মাঝখানেই আরিয়ানের নজর এক কোণে দাঁড়িয়ে থাকা তার এক গুপ্তচরের ওপর পড়ল, যাকে সে অনন্যা এবং বিক্রমের ওপর নজর রাখার জন্য নিযুক্ত করেছিল, এবং সে তাকে সাথে সাথে কাছে ডাকল। গুপ্তচর তাকে জানালো যে অনন্যা এখন একটি অত্যন্ত বিলাসবহুল বাংলোতে থাকছে এবং বিক্রম রাঠোর রোজ তার সাথে দেখা করতে যায়, যাতে তাদের মাঝের সম্পর্ক গভীর বলে মনে হচ্ছে। আরিয়ানের মুখ রাগে লাল হয়ে গেল এবং সে গ্লাসটি মাটিতে আছড়ে ফেলল, যার ফলে পুরো পার্টিতে নীরবতা নেমে এলো এবং মানুষজন তাকে অবাক হয়ে দেখতে লাগল। সে ঈর্ষা অনুভব করছিল যে তার ছেড়ে দেওয়া স্ত্রী একজন শত্রুর সাথে এতটা সুখী কিভাবে হতে পারে। আরিয়ান সেই মুহূর্তেই স্থির করল যে সে অনন্যা এবং বিক্রমের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সহ্য করবে না এবং সে তাদের কোনো না কোনোভাবে ছোট করার চেষ্টা অবশ্যই করবে। সে তার আইনজীবীদের ফোন করল এবং অনন্যার ওপর চরিত্রহীনতার অভিযোগ আনার জন্য ভুয়ো নথিপত্র প্রস্তুত করার নির্দেশ দিল, যাতে সে তাকে সমাজের চোখে পুরোপুরি নিচে নামিয়ে দিতে পারে। তাকে এই ভয় তাড়া করে বেড়াচ্ছিল যে অনন্যা এবং বিক্রম যদি ব্যবসায় একসাথে চলে আসে তবে তার সাম্রাজ্য বিপদে পড়বে। তার অহংকার তাকে ধ্বংসাত্মক পথের দিকে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে তার ফেরা এখন প্রায় অসম্ভব ছিল। পরের দিন আরিয়ান একটি নামিদামি বেবি বুটিকে পা রাখল, যেখানে সে মায়ার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো এবং দামি বাচ্চাদের পোশাক এবং খেলনা কিনতে চাইছিল, যাতে সে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।
সেখানে সে দেখতে পেল যে বিক্রম রাঠোরও বাচ্চাদের জিনিসের বিভাগে দাঁড়িয়ে কিছু খুব সুন্দর এবং স্বাস্থ্যকর খেলনা অত্যন্ত মনোযোগ এবং গাম্ভীর্যের সাথে বাছাই করছে। আরিয়ান ও বিক্রমের চোখাচোখি হল এবং বুটিকের ভেতরের পরিবেশ হঠাৎ খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠল, যেন দুই শিকারী একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের পরবর্তী চালের কথা ভাবছিল। আরিয়ান একটি ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বিক্রমের দিকে এগিয়ে এলো এবং উঁচু গলায় বলল যে সে হয়তো অন্য কারুর বাচ্চার জন্য কেনাকাটা করছিল, যে আসলে তার নয়। বিক্রম খুব শান্তভাবে জবাব দিল যে সে অন্তত তাদের দেখাশোনা তো করছিল, যাদের আরিয়ান লাওয়ারিশ ছেড়ে দিয়েছিল, এবং এতে কোনো লজ্জার কথা নেই। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল যে তাকে খুব শিগগিরই নিজের ভুলের মাসুল দিতে হবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে এবং সে নিজের সমস্ত খুশি হারিয়ে ফেলবে। আরিয়ানের মুখ রাগে কাঁপতে লাগল, কিন্তু বিক্রম সেখান থেকে খুব গাম্ভীর্যের সাথে বেরিয়ে গেল। বিক্রম চলে যাওয়ার পর আরিয়ান রাগে দোকানের অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিল এবং কর্মচারীদের ওপর চিৎকার করতে লাগল। এতে তার ভাবমূর্তি আরও খারাপ হয়ে গেল এবং মানুষ তাকে পাগল ভাবতে শুরু করল। সে বুঝতে পারছিল না যে বিক্রমের অনন্যার প্রতি এতটা পরোয়া কেন এবং সে কেন তাকে রক্ষা করতে এতটা নিচে নামছে। তার মনে সন্দেহের বীজ এখন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছিল, যা তাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছিল না এবং তার রাতের ঘুম হারাম করছিল। তার মনে হল যে অনন্যা তাকে ধোঁকা দিয়ে বিক্রমের সাথে আগে থেকেই হাত মিলিয়েছিল। এদিকে অনন্যা তার নতুন কোম্পানির লোগো লঞ্চ করল, যার নাম সে রেখেছিল আরম্ভ, যা তার নতুন জীবনের শুরুর প্রতীক ছিল, এবং সে কঠোর পরিশ্রম শুরু করে দিল। বিক্রম তাকে বড় বড় বিনিয়োগকারীদের সাথে পরিচয় করিয়ে দিল এবং তার ব্যবসায়িক পরিকল্পনার প্রশংসা করল, যাতে অনন্যার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে গেল এবং সে তার পুরনো পরিচয় থেকে পুরোপুরি বেরিয়ে এলো। সে এখন এমন এক নারী হয়ে উঠেছিল যে নিজের শর্তে দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারত এবং তার অনাগত সন্তানের জন্য এক শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করছিল। সে নিজের পরিশ্রমের ফল এখন পেতে শুরু করেছিল। হাসপাতালের নিয়মিত পরীক্ষার সময় অনন্যা জানতে পারল যে তার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে এবং সে এখন যে কোনো সময় তার নতুন দুনিয়ায় পা রাখতে পারে, যা খুব সুখের ছিল। বিক্রম হাসপাতালে একটি বিশেষ কক্ষ আগে থেকেই বুক করে রেখেছিল এবং সেখানে সুরক্ষার কড়া ব্যবস্থা করা হয়েছিল, যাতে আরিয়ানের মতো কেউ সেখানে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে। অনন্যা বিক্রমের এই সতর্কতার ওপর খুব ভরসা করত এবং সে নিজেকে খুব ভাগ্যবতী মনে করত যে সে এমন এক বন্ধু পেয়েছে যে তার প্রতিটি সুখ দুঃখে ছায়ার মতো সাথে থাকত। সময় পেরিয়ে যাচ্ছিল এবং মায়ার মিথ্যের পরতগুলোও ধীরে ধীরে খুলতে শুরু করেছিল, কারণ সে এখন আরিয়ানের কাছে সেই সম্পত্তির দাবি করছিল যা আরিয়ানের পূর্বপুরুষদের উত্তরাধিকার ছিল। আরিয়ান প্রথমবার অনুভব করল যে হয়তো সে মায়াকে চিনতে একটু তাড়াহুড়ো করে ফেলেছে, কারণ তার আচরণে এখন আগের মতো সেই আকর্ষণ এবং সমর্পণ দেখা যাচ্ছিল না। কিন্তু সে এখনও নিজেকে সঠিক প্রমাণ করার জেদে অনড় ছিল এবং নিজের ভুল স্বীকার করার সাহস জোগাতে পারছিল না, যা তার পতনের প্রধান কারণ হতে চলেছিল। অনন্যার জীবনে এখন মাতৃত্বের সেই দিব্য আভা চলে এসেছিল, যা যে কোনো নারীকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর সৃষ্টি বানিয়ে দেয়, এবং সে খুব শান্ত থাকত। সে প্রায়ই তার অনাগত সন্তানের সাথে কথা বলত এবং তাকে বলত যে তার মা তার জন্য কত লড়াই করেছে এবং তাকে কখনো কারোর সামনে মাথা নত করতে হবে না। বিক্রম দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখত এবং অনন্যার শক্তিতে তার গর্ব হতো, কারণ সে এক ভেঙে পড়া নারীকে বিজয়ী হিসাবে গড়ে উঠতে নিজের চোখে দেখেছিল। আরিয়ানের ব্যবসায়িক সাম্রাজ্যে এখন ফাটল ধরতে শুরু করেছিল, কারণ তার অনেক বিশ্বস্ত কর্মচারী অনন্যার অপমান এবং মায়ার হস্তক্ষেপের কারণে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছিল এবং সে খুব একা হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না যে তার জীবন এত দ্রুত কিভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যেখানে সে তো নিজের খুশির জন্যই সব কিছু করেছিল যা তার কাছে সঠিক মনে হয়েছিল। সে প্রায়ই মদ্যপ অবস্থায় থাকত এবং অনন্যার পুরনো ছবি দেখে কাঁদত, কিন্তু তার অহংকার তাকে আবারও তাকে আপন করে নিতে বাধা দিত, যা তার দুর্বলতা ছিল। গল্পটি এখন এমন এক মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে সত্য ও মিথ্যার মুখোমুখি লড়াই হতে চলেছিল এবং ভাগ্য নিজের ঘুঁটিগুলো এমনভাবে সাজিয়েছিল যে কারোরই বাঁচার পথ থাকবে না। অনন্যা তার জীবনের সবচেয়ে বড় সংগ্রামের জন্য তৈরি ছিল, যেখানে আরিয়ান তার নিজের তৈরি করা ভ্রমের জালে খুব খারাপভাবে ফেসে গিয়েছিল এবং সেখান থেকে বের হওয়া তার জন্য মুশকিল ছিল। বিক্রম কেবল দর্শক হিসেবে নয়, বরং এক সক্রিয় যোদ্ধার মতো অনন্যার পাশে দাঁড়িয়েছিল, যে কোনো বিপদের মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। অনন্যার জীবনের প্রতিটি নতুন দিন এক এমন গল্পের মতো ছিল যা সে এখন নিজের শর্তে লিখছিল এবং তার আত্মবিশ্বাস প্রতি মুহূর্তে বেড়ে চলেছিল। তার গর্ভের বৃদ্ধি তার ভেতরে বেড়ে ওঠা এক নতুন জগতের প্রমাণ ছিল, যা তাকে দুনিয়ার সমস্ত তিক্ততা
এবং পুরনো দুঃখ ভোলার অসীম শক্তি দিয়েছিল। বিক্রম তাকে কখনো এটা অনুভব করতে দেয়নি যে সে ওই বাড়িতে এক অতিথি, বরং সে তাকে সেই সমস্ত অধিকার দিয়েছিল যা এক গৃহলক্ষ্মীর পাওয়া উচিত। তাদের মাঝের কথাবার্তা এখন ব্যবসা থেকে সরে গিয়ে ভবিষ্যতের পরিকল্পনা এবং জীবনের ছোটখাটো খুশির ওপর কেন্দ্রীভূত হতে শুরু করেছিল, যা খুব সুখের ছিল। বিক্রমের মনে অনন্যার প্রতি যে সম্মান ছিল তা ধীরে ধীরে এক গভীর অনুরাগে পরিণত হচ্ছিল, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না। সে প্রায়ই কাজ থেকে দ্রুত বাড়ি ফিরে আসত, যাতে সে অনন্যার সাথে কিছু সময় কাটাতে পারে এবং তার প্রয়োজনের খেয়াল রাখতে পারে, যা তাকে শান্তি দিত। সে অনন্যার কোম্পানি আরম্ভকে সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য নিজের সমস্ত কৌশলগত বুদ্ধিকে কাজে লাগিয়েছিল, কারণ সে চেয়েছিল যে অনন্যা যেন আর্থিকভাবে পুরোপুরি স্বাধীন থাকে। সে অনন্যার জন্য শহরের সবচেয়ে ভালো মাতৃত্বকালীন কেন্দ্রে নাম নথিভুক্ত করিয়েছিল, যেখানে সুরক্ষা ব্যবস্থা ছিল অভেদ্য, যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে। ঠিক সেই সময় শহরের ব্যবসায়িক মহলে আরিয়ান সিংয়ের কমতে থাকা সুনাম এবং তার ভেঙে পড়া সাম্রাজ্য নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, কারণ তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি লোপ পেয়ে গিয়েছিল। মায়া এখন আরিয়ানের জীবনের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছিল এবং সে তাকে নিজের আঙুলের ওপর নাচাচ্ছিল, যা তার পতনের কারণ হচ্ছিল। আরিয়ান প্রায়ই নিজের পুরনো কোম্পানির নথিপত্রে অনন্যার স্বাক্ষর খুঁজে পেত, যা তাকে তার কথা মনে করিয়ে দিত। কিন্তু তার অহংকার তাকে সত্য স্বীকার করতে সবসময় বাধা দিত। সে নিজেকে এই ভ্রমের মধ্যে রেখেছিল যে সে যা করেছে তা তার ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল এবং সে সঠিক ছিল। এক মনোরম বিকেলে বিক্রম অনন্যাকে খোলা হাওয়ায় বেড়ানোর জন্য শহরের এক খুব শান্ত এবং বিলাসবহুল পার্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে খুব কম মানুষ আসত। অনন্যা একটি হালকা সুন্দর গাউন পরেছিল, যাতে তার মাতৃত্বের সৌন্দর্য ফুটে উঠছিল এবং তার মুখে এক দিব্য আভা স্পষ্ট দেখা যাচ্ছিল। বিক্রম তাকে ধরে খুব সাবধানে ঘাসের উপর দিয়ে হাঁটছিল এবং তারা দুজনে জীবনের ছোটখাটো বিষয় নিয়ে হাসাহাসি করছিল, যা খুব বিরল ছিল। সেই মুহূর্তে অনন্যার মনে হল যে হয়তো ভগবান তার সাথে যা অন্যায় করেছিলেন তার ক্ষতিপূরণ বিক্রমের রূপে তাকে দিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যবশত ঠিক সেই পার্কের অন্য প্রান্তে আরিয়ান নিজের প্রেমিকা মায়ার সাথে উপস্থিত ছিল, যাকে সে জোর করে বাইরে নিয়ে এসেছিল, কারণ মায়া একটানা বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল। মায়া নিজের সাজানো অসুস্থতার নাটক করছিল এবং আরিয়ান তাকে হুইল চেয়ারে বসিয়ে ঘোরাচ্ছিল, যাতে সে তাকে নিজের যত্নের কথা অনুভব করাতে পারে, যা তার ভালো লাগত। যখনই আরিয়ানের নজর দূরে বেঞ্চে বসে থাকা অনন্যা এবং তার পাশে দাঁড়িয়ে থাকা বিক্রমের ওপর পড়ল, তার শরীরে বিদ্যুতের এক ঢেউ খেলে গেল এবং তার রক্ত গরম হয়ে উঠল। সে কখনো ভাবেনি যে সে অনন্যাকে এতটা সুখী এবং সুরক্ষিত অবস্থায় আবারও কখনো দেখতে পাবে। আরিয়ান কোনো কিছু না ভেবেই হুইল চেয়ারটি সেখানেই ছেড়ে দিল এবং দ্রুত পায়ে অনন্যা এবং বিক্রমের দিকে এগিয়ে যেতে লাগল, যেন সে কোনো যুদ্ধ জেতার জন্য যাচ্ছিল, এবং তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। মায়া তাকে পেছন থেকে ডাকতে থাকল, কিন্তু আরিয়ানের কান এখন কেবল নিজের ঘৃণা এবং হিংসে শুনতে পাচ্ছিল, যা তাকে প্ররোচিত করছিল অনন্যাকে অপমান করার জন্য। যখন সে তাদের কাছে পৌঁছল, তখন সে দেখল যে অনন্যার পেট বেশ বেড়ে গিয়েছে এবং সে বিক্রমের কাঁধে মাথা রেখে হাসছিল, যা সে সহ্য করতে পারল না। তার মনে হল যে তার সম্পত্তি এবং তার সম্মান এখন অন্য কারোর হাতে সুরক্ষিত অনুভব করছিল। আরিয়ান এক উঁচু এবং কর্কশ্বরে অনন্যার নাম ধরে ডাকল, যাতে সেখানকার শান্তি বিঘ্নিত হল এবং অনন্যা ভয়ে নিজের জায়গা থেকে কেঁপে উঠল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম সাথে সাথে পরিস্থিতি বুঝে নিল এবং সে অনন্যার সামনে এক ঢালের মতো দাঁড়িয়ে গেল, যাতে আরিয়ান তাকে ছুঁতেও না পারে এবং তার অপমান না করতে পারে। বিক্রমের চোখে সেই তেজ ছিল যা কাউকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু আরিয়ান এই মুহূর্তে পুরোপুরি বিবেকহীন হয়ে পড়েছিল এবং সে কোনো কিছু শুনতেই রাজি ছিল না। সে অনন্যার ওপর অত্যন্ত কুরুচিকর এবং অপমানজনক মন্তব্য করা শুরু করে দিল, যাতে সেখানকার পরিবেশ নষ্ট হয়ে গেল। আরিয়ান চিৎকার করে বলল যে সে এখন বুঝতে পারছে কেন অনন্যা এত দ্রুত তাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল, কারণ সে আগে থেকেই এই শত্রুর সাথে সম্পর্ক তৈরি করে রেখেছিল। সে অনন্যার চরিত্রের উপর প্রশ্ন তুলে বলল যে সে যে বাচ্চা তার গর্ভে পালন করছে তা হয়তো তার নয়, বরং বিক্রমের কোনো অবৈধ পরিণাম, যা সে লুকিয়ে রাখতে চাইছিল। এটা শুনে অনন্যার চোখে জল চলে এলো এবং সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে তার প্রাক্তন স্বামী এতটা নিচে নামতে পারে যে নিজের সন্তানকেই চিনতে অস্বীকার করবে। সে কাঁপছিল এবং তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। বিক্রম যখন আরিয়ানের মুখ থেকে নিজের পবিত্র বন্ধু অনন্যার জন্য এমন নোংরা শব্দ শুনল, তখন তার ধৈর্য ভেঙে গেল
এবং সে আরিয়ানের কলার ধরে তাকে একপাশে ধাক্কা দিল। সে খুব শান্ত কিন্তু ঘাতক কণ্ঠে আরিয়ানকে সতর্ক করল যে সেই যদি আর একটা শব্দও বলে তবে সে তার জিভ টেনে ছিঁড়ে হবে এবং তাকে সমাজের কোথাও জায়গা দেবে না। বিক্রম বলল যে আরিয়ানের মতো ছোট মনের মানুষের কাছে কখনো সম্মান এবং ভালোবাসা কি তা বোঝা সম্ভব নয়, কারণ সে কেবল স্বার্থের ভাষা বোঝে। সে আরিয়ানকে নিজের সীমার মধ্যে থাকতে এবং সেখান থেকে অবিলম্বে চলে যাওয়ার জন্য খুব কঠোরভাবে বলল। আরিয়ান হাসতে হাসতে বলল যে বিক্রম একজন ব্যবহৃত নারীর সাহায্য নিতে মজা পাচ্ছে এবং সে খুব শীঘ্রই তাকেও ছেড়ে চলে যাবে, কারণ সে ধোঁকাবাজ। সে অনন্যার দিকে ইশারা করে বলল যে সে এমন এক অলক্ষী যে যার জীবনেই যাবে তাকেই ধ্বংস করে দেবে, এবং বিক্রম তার পরবর্তী শিকার হতে চলেছে। অনন্যাকে এখন শারীরিকভাবে খুব বেশি যন্ত্রণা অনুভব করতে হচ্ছিল, কারণ মানসিক চাপ তার শরীরে খারাপ প্রভাব ফেলতে শুরু করেছিল এবং সে ব্যথায় কুঁকড়ে উঠল। বিক্রম দেখল যে অনন্যার অবস্থা খারাপ হচ্ছে এবং তাকে সাথে সাথে সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করল। মায়াও এখন সেখানে পৌঁছে গিয়েছিল এবং সে এই সুযোগের ফায়দা তুলে আরিয়ানকে আরও উস্কে দিতে শুরু করল, যাতে সে অনন্যার প্রতি নিজের ঘৃণা আরও গভীর করে নেয়। সে আরিয়ানের হাত ধরে বলল যে এই নিচু স্তরের লোকেদের সাথে তর্ক করে নিজের মান নামানো তার উচিত নয় এবং তাদের নোংরা জগতে খুশি থাকতে দেওয়া উচিত। আরিয়ান অনন্যাকে এক শেষ তিরস্কার ভরা নজরে দেখল এবং বলল যে সে এখন আর কখনো তার মুখ দেখতে চায় না, কারণ সে তার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক ছিল। তারা দুজনে সেখান থেকে চলে গেল, কিন্তু অনন্যার মনে যে ক্ষত আরিয়ান তৈরি করেছিল তা ছিল খুব গভীর। বিক্রম অনন্যাকে ধীরে ধীরে সাহায্য করল এবং তাকে নিজের গাড়ির দিকে নিয়ে গেল, কারণ তার ভয় হচ্ছিল পাছে প্রিম্যাচিওর লেবার না হয়ে যায়, যা খুব বিপজ্জনক হতে পারত। রাস্তায় অনন্যা কেবল কাঁদছিল এবং সে বারবার নিজেকে প্রশ্ন করছিল যে সে আরিয়ানের মতো মানুষকে কেন ভালোবাসল, যে আজ তার আত্মাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। বিক্রম তার হাত শক্ত করে ধরে রেখেছিল এবং তাকে আশ্বাস দিচ্ছিল যে সে কখনো তাকে একা ছাড়বে না এবং সে যেন ওই সব কথা ভুলে যায়। সে অনন্যাকে বোঝাল যে এক সিংহের নেকড়েদের ডাকে নিজের রাস্তা পরিবর্তন করা উচিত নয় এবং তাকে শক্ত থাকতে হবে। যখন তারা বাড়ি পৌঁছল তখন বিক্রম সাথে সাথে ডাক্তারকে ফোন করল এবং তাকে বাড়ি আসতে বলল, কারণ অনন্যার শরীর খুব বেশি কাঁপছিল এবং তার খুব জ্বর অনুভব হচ্ছিল। ডাক্তার এসে অনন্যাকে কিছু শান্ত হওয়ার ওষুধ দিলেন এবং তাকে পুরোপুরি বেড রেস্টে থাকার কঠোর নির্দেশ দিলেন, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। বিক্রম পুরো রাত অনন্যার বিছানার পাশে বসে রইল এবং তার কপালে ঠান্ডা জলের পট্টি দিতে থাকল, যেন কেউ নিজের সবচেয়ে দামি বস্তুকে রক্ষা করছে। নিজের অসহায়ত্বের উপর তার রাগ হচ্ছিল যে সে অনন্যাকে ওই মানসিক আঘাত থেকে পুরোপুরি বাঁচাতে পারল না। আগামী কয়েকদিন অনন্যা কারুর সাথে কথা বলেনি এবং সে কেবল এক জায়গায় বসে থাকত, যা দেখে বিক্রমের মন ভেঙে যেত এবং তার খুব কষ্ট হতো। সে অনন্যাকে খুশি করার জন্য তার পছন্দের গান এবং বইয়ের ব্যবস্থা করল এবং তাকে এটা অনুভব করালো যে সে তার কাছে কতটা মূল্যবান এবং সে তাকে কতটা সম্মান করে। ধীরে ধীরে অনন্যা নিজেকে সামলাতে শুরু করল, কারণ সে জানত যে তার ভেতরে এক প্রাণ বেড়ে উঠছে, যার জন্য তার শক্তির প্রয়োজন এবং সে হার মানতে পারে না। সে ঠিক করল যে সে এখন আর আরিয়ানের কোনো কথাই নিজের ওপর চড়াও হতে দেবে না এবং এগিয়ে যাবে। বিক্রম এর মাঝেই আরিয়ানকে ব্যবসায়িকভাবে ঘিরে ফেলার নিজের পরিকল্পনায় কাজ দ্রুত করল, কারণ সে চেয়েছিল যে আরিয়ান যেন তার কৃতকর্মের শাস্তি আইন এবং সমাজের মাধ্যমে পায়। সে আরিয়ানের সেই সমস্ত সন্দেহজনক সম্পত্তির তদন্ত শুরু করালো যা সে মায়ার কথায় বেআইনিভাবে নিজের নামে করিয়েছিল এবং প্রমাণ জোগাড় করতে লাগল। সে চাইছিল যে যখন অনন্যা তার বাচ্চা প্রসব করবে ততদিনে আরিয়ান যেন পুরোপুরি রাস্তায় চলে আসে এবং নিজের মর্যাদা বুঝতে পারে। বিক্রমের চোখে এমন এক আগুন ছিল যা কেবল ন্যায় পাওয়ার পরই শান্ত হতো, এবং সে অনড় ছিল। অনন্যা একদিন বিক্রমকে বলল যে সে এখন কাজে ফিরতে চায়, কারণ খালি বসে থাকলে তার মাথায় কেবল পুরনো চিন্তা আসে যা তাকে দুর্বল করে দিচ্ছে। বিক্রম তার সাহসের প্রশংসা করল এবং তাকে নিজের অফিসে এক বিশেষ কেবিন দিল, যেখান থেকে সে তার কোম্পানি আরম্ভ এর কাজগুলো সহজেই পরিচালনা করতে পারে এবং ব্যস্ত থাকে। অনন্যা নিজের পুরো মনোযোগ নতুন প্রজেক্টের উপর লাগাল এবং খুব কম সময়ের মধ্যে সে অনেক বড় বড় কন্ট্রাক্ট পেয়ে গেল, যা বাজারে তার এক নতুন পরিচয় তৈরি করল। সে এখন কেবল এক অসহায় স্ত্রী নয়, বরং এক সফল এবং শক্তিশালী বিজনেসওম্যান হয়ে উঠেছিল। আরিয়ান যখন জানতে পারল যে অনন্যার কোম্পানি তার সাথে প্রতিযোগিতা করছে এবং তাকে হারিয়ে দিচ্ছে, তখন সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল এবং সে ভুল পথ অবলম্বন করতে শুরু করল। সে অনন্যার কোম্পানির ডেটা হ্যাক করার চেষ্টা করল, কিন্তু বিক্রমের সুরক্ষা দল তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে দিল এবং তাকে এক কড়া বার্তা পাঠাল। আরিয়ান বুঝতে শুরু করেছিল যে সে এখন অনন্যার ক্ষতি করতে পারবে না, কারণ তার কাছে এখন বিক্রমের মতো শক্তিশালী রক্ষক এবং নিজের অজেয় ইচ্ছাশক্তি মজুদ আছে, যা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার হিংসে এখন তার বিবেককে পুরোপুরি গিলে খাচ্ছিল, যা ছিল খুব বিপজ্জনক মোড়।
অনন্যার ডাক্তার তাকে জানালেন যে গর্ভাবস্থার শেষ মাস শুরু হয়ে গিয়েছে এবং তার এখন যে কোনো সময় প্রসব বেদনা উঠতে পারে, তাই তাকে খুব সতর্ক থাকতে হবে। বিক্রম নিজের বাড়িতেই এক মিনি মেডিকেল ইউনিট তৈরি করিয়ে দিয়েছিল এবং এক নার্সকে ২৪ ঘন্টা অনন্যার দেখভালের জন্য মোতায়েন করে দিয়েছিল, যাতে কোনো কমতি না থাকে। অনন্যার এখন এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল, যেমন ঝড়ের আগের স্তব্ধতা হয়, কিন্তু সে মানসিকভাবে প্রতিটি পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি ছিল। সে জানত যে তার সবচেয়ে বড় পরীক্ষা এখন খুব কাছে এবং সে সফল হবে। অন্যদিকে মায়া নিজের আসল পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছিল এবং সে ধীরে ধীরে আরিয়ানের সমস্ত নগদ টাকা এবং গয়নাগাটি এক সুরক্ষিত জায়গায় সরাচ্ছিল, যাতে সে সঠিক সময় পালিয়ে যেতে পারে। আরিয়ান এখনও এই বিষয়ে অজানা ছিল যে বাচ্চার জন্য সে নিজের সবকিছু বাজি লাগিয়ে দিয়েছে সে আসলে তার নয় এবং তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তার অহংকার তাকে অন্ধ বানিয়ে দিয়েছিল এবং সে কেবল নিজের জয়ের স্বপ্ন দেখছিল, যা কখনো পূরণ হওয়ার ছিল না। ভাগ্য এখন নিজের শেষ খেলার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে সবাইকে তাদের কর্মের ফল পাওয়া ছিল নিশ্চিত। এক রাতে অনন্যা নিজের পেটে এক খুব তীব্র মোচড় অনুভব করল এবং সে বিক্রমকে ডাকল, কারণ সে বুঝতে পারল যে সেই ঘড়ি এসে গিয়েছে যার সে অপেক্ষা করছিল। বিক্রম সময় নষ্ট না করে তাকে গাড়িতে বসালো এবং হাসপাতালের দিকে রওনা দিল। বাইরে তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল এবং চারদিকে অন্ধকার ছেয়েছিল। অনন্যার চোখে ব্যথার সত্ত্বেও এক চমক ছিল, কারণ সে জানত যে আজ সে তার পুরনো জীবনের শেষ চিহ্নটুকু শেষ করে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। তার সংগ্রাম এখন নিজের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং জয় তারই হতে চলেছিল। হাসপাতালের বারান্দার সাদা আলো চোখে লাগছিল এবং বাইরে বিদ্যুৎ চমকানোর শব্দ ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল, যা পরিবেশকে আরও ভয়াবহ করে তুলেছিল। আরিয়ান পাগলের মতো দৌড়াচ্ছিল, কারণ মায়া তাকে ফোনে জানিয়েছিল যে তার অবস্থা খুব শোচনীয় এবং বাচ্চার প্রাণের মারাত্মক ঝুঁকি থাকতে পারে। তার জুতো মেঝের ওপর এক অদ্ভুত কর্কশ শব্দ করছিল, যা তার হৃদস্পন্দনের সাথে তাল মেলাচ্ছিল। সে নিজের পুরো শক্তি এবং সম্পত্তি এই এক মুহূর্তের জন্য বাজি লাগিয়ে দিয়েছিল, কারণ তার এক ওয়ারিশ চাই। আরিয়ানের মন খুব বিচলিত ছিল, কারণ তার বারবার অনন্যার সেই মুখটা মনে পড়ছিল যা সে পার্কে দেখেছিল, কিন্তু সে সেই স্মৃতিগুলো সাথে সাথে ঝেড়ে ফেলল। তার কাছে মায়া এখন তার দুনিয়ার কেন্দ্র হয়ে উঠেছিল এবং সে কোনো মূল্যেই তাকে হারাতে চাইছিল না, চাই এর জন্য তাকে যাই করতে হোক না কেন। সে হাসপাতালের কর্মীদের নির্দেশ দিল যে তারা যেন মায়াকে ভিআইপি ওয়ার্ডে শিফট করে এবং শহরের সবচেয়ে বড় বিশেষজ্ঞদের সাথে সাথে সেখানে ডাকে। তার অহংকার তাকে এই বিশ্বাস দিচ্ছিল যে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে এবং টাকা যে কোনো সমস্যার সমাধান। একই সময় হাসপাতালের অন্য প্রবেশদ্বার দিয়ে একটি অ্যাম্বুলেন্স খুব দ্রুত ভেতরে এলো, যাতে অনন্যা এবং বিক্রম উপস্থিত ছিল, যারা অনন্যার অবনতি হওয়া অবস্থা দেখে খুব ভয় পেয়েছিল। অনন্যার মুখ ঘামে ভেজা ছিল এবং সে ব্যথার জন্য গোঙাচ্ছিল, কারণ প্রসব বেদনা এখন নিজের চরম সীমায় পৌঁছে গিয়েছিল, যা ছিল খুব ভয়ানক। বিক্রম তার হাত খুব শক্ত করে ধরে রেখেছিল এবং তাকে সাহস দিচ্ছিল যে এটা আর কয়েক মিনিটের কথা এবং সব ঠিক হয়ে যাবে। অনন্যার চোখে ভয় এবং আশার এক অদ্ভুত চমক একসাথে দেখা যাচ্ছিল। মায়াকে যখন লেবার রুমে নিয়ে যাওয়া হলো, তখন সে ডাক্তারদের সামনে খুব বেশি চিৎকার করার নাটক করছিল, যাতে আরিয়ানের মনে হয় সে কতটা কষ্টে আছে এবং সে তাকে আরও বেশি ভালোবাসে। ডাক্তাররা তাকে পরীক্ষা করছিলেন এবং তারা বুঝতে পারছিলেন না যে তার রিপোর্ট তো স্বাভাবিক ছিল, তবে সে এতটা যন্ত্রণার প্রদর্শন কেন করছে, যা ছিল খুব সন্দেহজনক। আরিয়ান বাইরে দাঁড়িয়ে নিজের আঙুল মটকাচ্ছিল এবং বারবার লেবার রুমের দরজার দিকে তাকাচ্ছিল, যেখানে তার দুনিয়ার ভবিষ্যৎ ঠিক হতে চলেছিল। তার সত্যের কোনো উপলব্ধি ছিল না। হাসপাতালের প্রধান নার্স আরিয়ানকে জানালেন যে তাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আরিয়ানের রাগ সপ্তম আকাশে ছিল এবং সে চিৎকার করতে লাগল। সে নার্সকে হুমকি দিল যে যদি মায়া বা তার বাচ্চার গায়ে আঁচড়ও লাগে, তবে সেই হাসপাতাল বন্ধ করিয়ে দেবে এবং সবাইকে চাকরি থেকে বের করে দেবে, যাতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বিক্রম দূর থেকে এই শোরগোল শুনতে পেল, কিন্তু সে অনন্যার সাথে অন্য উইংয়ে ছিল, যেখানে শান্তি এবং শৃঙ্খলার পরিবেশ ছিল, কারণ সে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। সেখানে কেবল পেশাদার ডাক্তাররাই উপস্থিত ছিলেন। অনন্যাকে এক বিশেষ লেবার স্যুটে নিয়ে যাওয়া হলো, যেখানে আধুনিক সব যন্ত্রপাতি এবং এক খুব শান্ত পরিবেশ ছিল, যা তাকে কিছুটা মানসিক শান্তি দিচ্ছিল। কিন্তু ব্যথা ছিল অসহ্য। বিক্রম তার সাথে ভেতরে যাওয়ার অনুমতি চাইল, কারণ অনন্যা তাকে নিজের পাশে থাকার জন্য বলেছিল, যেহেতু সে ভয় অনুভব করছিল এবং তার নিজের কাউকে প্রয়োজন ছিল। ডাক্তার বিক্রমের শান্ত এবং গম্ভীর ব্যক্তিত্ব দেখে তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, কারণ তারা জানতেন যে সে অনন্যার জন্য এক খুব বড় মানসিক সাহারা প্রমাণিত হতে পারে, যা জরুরি ছিল। আরিয়ান করিডোরে হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার তেষ্টা অনুভব হচ্ছিল, তাই সে কফি মেশিনের খোঁজে হাসপাতালের অন্য উইংয়ের দিকে চলে গেল, যেখানে সে আগে কখনো যায়নি।
সে যতই এগোচ্ছিল তার এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে কোনো বিশেষ দিকে টেনে নিয়ে যাচ্ছে, এবং তার বুক ধড়ফড় করতে লাগল। সে দেখল যে একটি বড় কাঁচের দরজার পাশে সুরক্ষাকর্মীরা দাঁড়িয়েছিল, যারা কেবল বিশেষ অতিথিদেরই ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছিল, যা খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। সে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করল এবং রক্ষীদের বকাঝকা করল, কিন্তু তারা তাকে ভেতরে যেতে বাধা দিল। এতে তার অহংকার আরও বেশি আঘাতপ্রাপ্ত হল এবং সে চিৎকার শুরু করল, যাতে সেখানে উত্তেজনা বেড়ে গেল। তখনই সে দেখল যে ওই উইংয়ের একটি ঘরের বাইরে বিক্রম রাঠোর দাঁড়িয়ে আছে, যে খুব ব্যাকুল এবং চিন্তিত দেখাচ্ছিল, যেন তার নিজের কেউ খুব বড় বিপদে ফেসে গিয়েছে। আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ সে কখনো ভাবেনি যে তার শত্রু এখানে এই মুহূর্তে কি করছে এবং কার অপেক্ষা করছে। আরিয়ান লুকিয়ে দেখার চেষ্টা করল এবং সে ধীরে ধীরে ওই ঘরের জানালার কাছে পৌঁছল, যেখান থেকে ভেতরের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং তার চোখ ছানা বড়া হয়ে গেল। ভেতরে অনন্যা বিছানায় শুয়েছিল এবং সে তার জীবনের সবচেয়ে বড় সংগ্রামের সাথে লড়াই করছিল। অন্যদিকে বিক্রম তার হাত ধরে তাকে উৎসাহিত করছিল এবং তার চোখের জল মুছে দিচ্ছিল। সেই দৃশ্যটি এতই হৃদয়স্পর্শী এবং শক্তিশালী ছিল যে আরিয়ানের পাথরের মতো হৃদয়ও এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল, এবং সে তার নিজের চোখকে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখল যে অনন্যার চেহারায় সেই একই মর্যাদা এবং দীপ্তি ছিল, যা একসময় তার বাড়ির শোভা বাড়াত, কিন্তু আজ সে অন্যের সাহায্যে তার সবচেয়ে বড় যুদ্ধ লড়ছিল। বিক্রমের আত্মত্যাগ এবং তার ভালোবাসা দেখে আরিয়ান নিজের তুচ্ছতা অনুভব করতে শুরু করল, এবং তার মনে পড়ল কিভাবে সে অনন্যাকে সেই রাতে রাস্তায় মরার জন্য ছেড়ে দিয়েছিল। তার মাথায় বিদ্যুতের মতো এই ভাবনা খেলে গেল যে অনন্যা যদি এখন সন্তানের জন্ম দিচ্ছে, তবে সেই সন্তান নিশ্চিতভাবেই তার, অন্য কারো নয়। আরিয়ান হিসেব করতে শুরু করল এবং বুঝতে পারল যে বিবাহবিচ্ছেদের সময় অনন্যা আগে থেকেই গর্ভবতী ছিল, কিন্তু সে তার অহংকারে কখনো তার কথা শোনেনি এবং তাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার আত্মা কেঁপে উঠল যখন সে ভাবল যে সে নিজেরই উত্তরাধিকারীকে চিনতে অস্বীকার করেছিল এবং তাকে এমন এক শত্রুর কোলে ছুঁড়ে ফেলেছিল যে আজ তাকে বাঁচিয়েছে। সে জানালার কাছে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল, কিন্তু তার অহংকার তাকে এখনও ভিতরে যেতে বাধা দিচ্ছিল, কারণ সে ভয় পাচ্ছিল। ঘরের ভেতর ডাক্তার অনন্যাকে বললেন যে সে যেন শেষবারের মতো তার পুরো শক্তি প্রয়োগ করে, এবং তখনই একটি ছোট্ট কণ্ঠস্বর পুরো ঘরের নীরবতা ভেঙে দিল, যা সবার মন জয় করে নিল। একটি সুস্থ এবং সুন্দর ছেলে শিশুর জন্ম হয়েছিল, যার মুখের আদল অবিকল আরিয়ানের মতো ছিল, এবং বিক্রম তাকে নিজের কোলে নিয়ে প্রথমবারের মতো তাকে দেখল এবং খুব খুশি হল। আরিয়ান যখন সেই বাচ্চাটির প্রথম কান্নার আওয়াজ শুনল, তখন সে অনুভব করল যে তার ভেতরের কিছু অংশ চিরতরে মরে গেছে এবং তার অনুশোচনা শুরু হল। বিক্রম বাচ্চাটিকে ধীরে ধীরে অনন্যার কোলে রাখল এবং তার কপালে চুমু খেল, যা একজন বাবার মতো স্নেহের প্রতীক ছিল, এবং অনন্যার চোখ থেকে খুশির জল বইতে লাগল। এটি এমন একটি মুহূর্ত ছিল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিল, কিন্তু আরিয়ানের জন্য এটি তার জীবনের সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়েছিল, কারণ সে এই অধিকার হারিয়েছিল। সে বাইরে দাঁড়িয়ে নিজের ধ্বংসের তামাশা দেখছিল এবং সে বুঝতে পারছিল না যে সে এখন কোথায় যাবে এবং কার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে। তখনই একজন নার্স দৌড়াতে দৌড়াতে আরিয়ানের কাছে এলো এবং বলল যে মায়ার অবস্থা খারাপ হয়ে গেছে এবং তাকে অবিলম্বে সেখানে যেতে হবে, কারণ সে এমন কিছু ওষুধ খেয়েছিল যা বিপজ্জনক ছিল। আরিয়ানের মনোযোগ এখনও সেই ঘরের দিকেই ছিল যেখানে তার আসল সুখ ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু তাকে এখন তার নিজের বেছে নেওয়া দায়িত্বের কাছে ফিরে যেতে হবে। সে অনিচ্ছা সত্ত্বেও মায়ার কাছে পৌঁছল, যেখানে ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করছিল, এবং তার আসল রূপ ধীরে ধীরে সবার সামনে আসছিল, যা খুব তিক্ত এবং দুঃখজনক ছিল। ডাক্তার আরিয়ানকে বললেন যে মায়া আসলে কখনোই গর্ভবতী ছিল না, এবং সে পেটে কিছু বিশেষ প্যাড বেঁধে রেখেছিল যাতে সে তাকে ধোঁকা দিতে পারে এবং তার সম্পত্তি আত্মসাৎ করতে পারে। আরিয়ান যখন এই কথা জানতে পারল, তখন সত্যি সত্যি তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, এবং তার মনে হল যে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা, যে একটি মিথ্যার জন্য সত্যকে ত্যাগ করেছে। সে মায়ার দিকে ঘৃণায় ভরা দৃষ্টিতে তাকাল এবং তাকে সেখানেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ তার চোখের সামনে এখন কেবল অনন্যার মুখই ভাসছিল। সে আবার ছুটে অনন্যার ঘরের দিকে গেল, কিন্তু এবার সেখানে বিক্রম দাঁড়িয়েছিল, যে তাকে বাধা দিল, এবং তার চোখে এমন ঘৃণা ছিল যা যে কাউকে ভস্ম করে দিতে পারে। বিক্রম খুব শান্ত স্বরে বলল যে আরিয়ান তার সুযোগ অনেক আগেই হারিয়ে ফেলেছে, এবং এখন তার এই ঘরের আশেপাশে আসারও কোনো আইনি বা নৈতিক অধিকার নেই। সে আরিয়ানকে মনে করিয়ে দিল
যে সে অনন্যাকে আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলেছিল এবং এখন যেন সে তাকে আবার ফিরে পাওয়ার কল্পনাও না করে। আরিয়ান কাঁদতে কাঁদতে ক্ষমা চাওয়ার চেষ্টা করল এবং বলল যে ওই সন্তান তার এবং সে তাকে নিয়ে যেতে চায়। কিন্তু বিক্রম তাকে সজোরে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিল। বিক্রম চিৎকার করে বলল যে লোক নিজের সন্তানকে গর্ভেই মেরে ফেলার চেষ্টা করেছে সে পিতা হওয়ার যোগ্য নয় এবং সমাজ তাকে কখনো ক্ষমা করবে না। আরিয়ান নিজের অবস্থান বুঝতে পারল এবং তার মনে হল যে সে এই গোটা পৃথিবীতে এখন সবচেয়ে একা এবং পরাজিত মানুষ, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। সে দূর থেকে দেখল যে অনন্যা তার চোখ খুলেছিল এবং জানালার দিকে তাকিয়েছিল যেখানে আরিয়ান দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে এখন কোনো ভালোবাসা বা ঘৃণা ছিল না, বরং কেবল শূন্যতা ছিল। সে আরিয়ানকে এমনভাবে দেখল যেন সে কোনো অপরিচিত ব্যক্তি যার সাথে তার কখনো কোনো সম্পর্কই ছিল না, এবং সে নিজের চোখ ফিরিয়ে নিল, যা আরিয়ানের জন্য মৃত্যুর চেয়েও খারাপ ছিল। সে বুঝতে পারল যে অনন্যা তাকে নিজের মন ও মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে ফেলেছে এবং এখন ফিরে আসা আর সম্ভব নয়। আরিয়ান হাসপাতালের মেঝেতে বসে পড়ল এবং নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে জোরে জোরে কাঁদতে লাগল, কিন্তু সেখানে তার কথা শোনার মতো কেউ ছিল না, কারণ সবাই নিজের কর্তব্যে ব্যস্ত ছিল। বৃষ্টি এখন আরও প্রবল হয়েছিল, যেন প্রকৃতিও তার পাপের জন্য চোখের জল ফেলছিল এবং তাকে শাস্তি দিচ্ছিল যার সে যোগ্য ছিল। সে এখন কেবল একটি শূন্য খোলসে পরিণত হয়েছিল, যার আত্মা মারা গিয়েছিল এবং যার কাছে ভবিষ্যতের কোনো স্বপ্ন অবশিষ্ট ছিল না, কারণ সে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। বিক্রম অনন্যার ঘরের পর্দা টেনে দিল যাতে সে বাইরের পৃথিবীর এই কুৎসিত দৃশ্য দেখতে না পারে এবং সে তার সন্তানের সাথে শান্তিতে সময় কাটাতে পারে যা প্রয়োজন ছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে এই সন্তানকে সেই সব কিছু দেবে যা আরিয়ান কখনো দিতে পারত না, এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। গল্পের এই মোড় আরিয়ানের অহংকারের সমাপ্তি এবং অনন্যার ধৈর্যের বিজয়ের সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠল, যা ন্যায়ের চাকাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। আরিয়ান হাসপাতালের ঠান্ডা মেঝেতে একা বসেছিল এবং তার কানে এখনও সেই ছোট্ট শিশুটির প্রথম কান্না প্রতিধ্বনিত হচ্ছিল, যা তার আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। তার চোখের সামনে কাটানো সেই সব মুহূর্ত মনে পড়ছিল যখন সে অনন্যার ভালোবাসাকে কেবল একটি বোঝা মনে করেছিল এবং মায়ার মিষ্টি কথায় ভুলে নিজের বাড়ি ধ্বংস করেছিল। তার অহংকার এখন ভাঙা কাঁচের মতো তার পায়ে বিঁধছিল, যা থেকে নির্গত রক্ত তার অন্তরের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিচ্ছিল, যা সে চাইলেও এখন আর কমাতে পারবে না। হাসপাতালের বিশেষ ওয়ার্ডে মায়ার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল এবং পুলিশ সেখানে তার কঠোর তল্লাশি নিচ্ছিল, কারণ সে হাসপাতালের বিল মেটানোর জন্য জাল চেক দিয়েছিল, যা এখন ধরা পড়েছে। আরিয়ান দেখল যে মহিলাকে সে নিজের পৃথিবী মনে করেছিল আসলে একজন পেশাদার অপরাধী, যে কেবল তার সম্পত্তির জন্য এই পুরো নাটকটি সাজিয়েছিল, যা অত্যন্ত লজ্জাজনক ছিল। তার মুখে এখন আর কোনো সারল্য ছিল না, বরং কেবল একজন ধূর্ত অপরাধীর ঝলক ছিল, যে ধরা পড়ার ভয়ে কাঁপছিল এবং সবাইকে খুব নোংরা গালিগালাজ করছিল। অন্যদিকে বিক্রম হাসপাতালের পুরো নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে নিয়েছিল, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি অনন্যার ঘরের আশেপাশে আসতে না পারে, কারণ সে তার মানসিক শান্তি নষ্ট করতে চায়নি। সে বারবার শিশুটির দিকে তাকিয়ে অদ্ভুত এক আপনত্ব অনুভব করছিল, যেন সেই শিশুটি তার নিজেরই রক্তের অংশ, যা তাকে একটি নতুন এবং বড় দায়িত্বের অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে অনন্যাকে আশ্বস্ত করল যে সে এখন পুরোপুরি নিরাপদ এবং আরিয়ানের কালো ছায়া কখনো তার জীবনে আর ফিরে আসতে পারবে না। অনন্যা ধীরে ধীরে তার চোখ খুলল এবং নিজের পাশে ঘুমিয়ে থাকা ছোট্ট ছেলেটির নরম মুখ স্পর্শ করল, যা তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মা বানিয়ে দিয়েছিল এবং তার সমস্ত ক্ষত সারিয়ে দিয়েছিল। তার এখন সেই অতীতের সাথে কোনো সম্পর্ক ছিল না যেখানে আরিয়ানের নাম যুক্ত ছিল, কারণ সে সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টি চিরতরে বন্ধ করে দিয়েছিল এবং সে এগিয়ে যেতে চেয়েছিল। সে বিক্রমের দিকে তাকালো এবং তার চোখে যে কৃতজ্ঞতা ছিল তা যে কোনো বড় পুরস্কারের চেয়েও বেশি ছিল, কারণ বিক্রমই তাকে এই নতুন জীবন এবং সম্মান এনে দিয়েছিল, যা সে ভুলতে পারবে না। পরের দিন বাজারে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে আরিয়ান সিংয়ের সাম্রাজ্য এখন পুরোপুরি পতনের দ্বার প্রান্তে, কারণ তার সমস্ত বড় বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নিয়েছিল, তার কোম্পানির শেয়ার জলের দরে বিক্রি হচ্ছিল এবং তার বিশ্বস্ত কর্মচারীরাও তার সঙ্গ ছেড়ে দিয়েছিল, কারণ তার অনৈতিক আচরণে তারা খুব বিরক্ত এবং ভীত হয়ে পড়েছিল। আরিয়ান তার খালি অফিসে বসে সেই ফাইলগুলোর দিকে তাকিয়েছিল যা একসময় তার সাফল্যের সাক্ষী ছিল, কিন্তু আজ সেগুলো কেবল তার পরাজয়ের প্রতীকে পরিণত হয়েছিল। তার মনে পড়ল কিভাবে অনন্যা কঠিন সময় তার পাশে দাঁড়িয়ে কোম্পানিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল এবং সে তাকেই পদাঘাত করেছিল, যা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে এখন এমন এক অন্ধকার গলিতে দাঁড়িয়েছিল যেখান থেকে বের হবার কোনো রাস্তা ছিল না, এবং সে এখন তার ভুলগুলো খুব গভীরভাবে অনুভব করছিল, যা যন্ত্রণাদায়ক ছিল।
সে ভাবল যে সে কি আরও একবার অনন্যার সাথে কথা বলার চেষ্টা করতে পারে, কিন্তু তার বিবেক তাকে সায় দিচ্ছিল না, কারণ সে অনেক বড় পাপ করেছিল। তখনই বিক্রম রাঠোর তার অফিসে ঢুকল, কিন্তু এবার তার মুখে পুরনো শত্রুতার ভাব ছিল না, বরং এক গভীর ঘৃণা এবং করুণার মিশ্র ভাব ছিল, যা আরিয়ানকে বিঁধছিল। সে আরিয়ানের সামনে কিছু আইনি কাগজপত্র রাখল এবং বলল যে অনন্যা তার কোম্পানির বড় অংশ কিনে নিয়েছে এবং এখন সে তার প্রযুক্তিগতভাবে তার বস হয়ে গেছে, যা তাকে মানতে হবে। লজ্জায় আরিয়ানের মাথা নিচু হয়ে গেল, কারণ যে মহিলাকে সে অসহায় অবস্থায় ছেড়ে এসেছিল সেই আজ তাকে তার আসল যোগ্যতা দেখাতে ফিরে এসেছে, এবং সে সম্পূর্ণ অসহায় ছিল। বিক্রম আরিয়ানকে খুব কড়া ভাষায় সতর্ক করে দিল যে সে যেন আর কখনো অনন্যা এবং তার সন্তানের দিকে তাকানোর সাহস না করে, নইলে সে তাকে জেলে পাঠাবে এবং ধ্বংস করে দেবে। সে জানাল যে সে অনন্যাকে ভালোবাসে এবং সে তাকে সেই সম্মান দেবে যা আরিয়ান কখনো দিতে পারেনি, কারণ আরিয়ান কেবল তার ক্ষমতা এবং লালসার দাস হয়েছিল। বিক্রমের প্রতিটি কথা আরিয়ানের বুকে খঞ্জরের মতো বিঁধছিল, এবং সে অনুভব করছিল যে সে নিজের সবচেয়ে বড় সম্পদকে বিনামূল্যে অন্যের হাতে তুলে দিয়েছে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অনন্যা এক নতুন পরিচয় এবং নতুন নাম নিয়ে পৃথিবীর সামনে এলো, যা সবাইকে অবাক করে দিল, কারণ তার আত্মবিশ্বাস এখন অজেয় এবং অত্যন্ত প্রভাবশালী ছিল। সে তার কোম্পানি আরম্ভকে একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার জন্য দিন-রাত এক করে দিল, এবং তার কঠোর পরিশ্রমের ফল সে খুব অল্প সময়ের মধ্যেই পেতে শুরু করল, যা তার যোগ্যতার প্রমাণ ছিল। সে এখন কেবল একজন মা নয়, বরং এক অনুপ্রেরণায় পরিণত হয়েছিল, সেই সমস্ত মহিলাদের যারা জীবনে প্রতারণার শিকার হয়েছিল এবং তবুও হার মানেনি। মায়াকে শেষ পর্যন্ত প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে পুলিশ গ্রেফতার করল এবং তার সমস্ত সম্পত্তি জাবেয়াত করা হল, যার ফলে সে পুরোপুরি ধ্বংস হয়ে গেল এবং একা হয়ে গেল। সে জেলের গারদের পেছনে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ তার পাপের কলসি পুরোপুরি ভরে গিয়েছিল এবং ন্যায় বিচার হচ্ছিল। আরিয়ানকেও আদালতের প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছিল, কারণ সে মায়ার সাথে মিলে অনেক আর্থিক অনিয়ম করেছিল, যা এখন সবার সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছিল। অনন্যা তার সন্তানের নাম রাখল নির্ভয়, যা তার সাহসিকতা এবং নির্ভীকতার প্রতীক ছিল, এবং বিক্রম এই নামটিকে মন থেকে স্বাগত জানালো, কারণ এটি একটি অত্যন্ত শক্তিশালী নাম ছিল। নির্ভয়ের আগমনে বিক্রমের বাড়িতে আরও একবার খুশির ঢেউ বয়ে গেল, এবং সেটার সমস্ত ব্যবসায়িক ব্যস্ততার মধ্যেও শিশুটির জন্য সময় বের করত, যা অদ্ভুত সুন্দর ছিল। তাদের মধ্যে সম্পর্ক এখন কেবল বন্ধুত্বের ছিল না, বরং তা একটি অটুট বন্ধনে পরিণত হয়েছিল, যা সময়ের সাথে সাথে আরও গভীর এবং মজবুত হচ্ছিল। আরিয়ান প্রায়শই মদপাত অবস্থায় পার্কের সেই কোণায় যেত যেখানে সে শেষবার অনন্যাকে দেখেছিল, এবং সে ঘণ্টার পর ঘণ্টা সেখানে চুপচাপ বসে থাকত। সে তার পুরনো জীবনকে স্মরণ করত এবং সেই কণ্ঠস্বর শোনার চেষ্টা করত যা এখন নীরব হয়ে গিয়েছিল, কারণ সে নিজেই নিজের হাতে সেগুলোকে নীরব করে দিয়েছিল। তার নিজের পরাজয়ের দুঃখ ততটা ছিল না যতটা তার সন্তানকে হারানোর শোক ছিল, যাকে সে কখনো নিজের বুকে জড়িয়ে আদর করতে পারবে না, এবং এটিই ছিল তার সবচেয়ে বড় শাস্তি। বিক্রম অনন্যাকে কখনো আরিয়ানের করুণ অবস্থা সম্পর্কে জানায়নি, কারণ সে চায়নি যে তার শান্তি নষ্ট হোক বা তার মনে আবার কোনো দয়া তৈরি হোক। সে জানত যে অনন্যা অনেক কষ্টে নিজেকে সামলেছে, এবং সে তাকে আর সেই নরকে ফিরে যেতে দিতে চায়নি যেখানে কেবল দুঃখ এবং অপমান ভরা ছিল। সে অনন্যাকে নতুন ব্যবসায় নতুন কৌশলে ব্যস্ত রাখল, যাতে সে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যায় এবং পিছনে ফিরে তাকানোর ভুল যেন দ্বিতীয়বার না করে, যা সঠিক সিদ্ধান্ত ছিল। সমাজ এখন আরিয়ানকে একজন অপরাধী এবং প্রতারক হিসাবে দেখছিল, এবং যে লোকেরা একসময় তার তোষামত করত তারা এখন তাকে দেখলেই নিজেদের পথ বদলে নিত, যা অপমানজনক ছিল। অনন্যার সাফল্য প্রমাণ করে দিয়েছিল যে একজন নারীর আসল শক্তি তার ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে, এবং সে যখন সিদ্ধান্ত নেয় তখন সে যে কোনো কিছু করতে পারে। বিক্রম তাকে সমাজের মর্যাদাপূর্ণ মঞ্চে বক্তব্য রাখার জন্য উৎসাহিত করল, যার ফলে তার খ্যাতি আরও বহুগুণ বেড়ে গেল, এবং সে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হতে লাগল। একটি শান্ত সন্ধ্যায় যখন তারা ছাদে বসেছিল, তখন বিক্রম অনন্যার সামনে নিজের মনের কথা প্রকাশ করল এবং তাকে জিজ্ঞাসা করল যে সে কি তাকে তার জীবনের অংশ করবে। সে খুব শালীনতার সাথে বলল যে সে অনন্যা এবং নির্ভয়কে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাপত্তা এবং ভালোবাসা দেবে, এবং তাদের কখনো কোনো কিছুর অভাব হতে দেবে না। অনন্যার চোখে জল চলে এলো, কারণ সে কখনো ভাবেনি যে সে এত সত্যি এবং পবিত্র ভালোবাসা আবার কখনো ফিরে পাবে, যা নিঃস্বার্থ এবং গভীর ছিল। অনন্যা একটু ভয়ও পাচ্ছিল, কারণ তার পুরনো ক্ষতগুলো এখনও পুরোপুরি সারেনি, এবং সে আবারও কারো ওপর ভরসা করতে ইতস্তত করছিল, যা স্বাভাবিক ছিল। কিন্তু বিক্রমের গত কয়েক মাসের আচরণ এই কথার প্রমাণ ছিল যে সে সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া একজন মানুষ, যে কেবল অন্যকে খুশি করতে জানে।
সে বিক্রমের কাছে একটু সময় চাইল এবং বিক্রম সানন্দে তাকে সেই সময় দিল, কারণ সে জানত যে ভালোবাসায় কোনো তাড়াহুড়ো করা উচিত নয় এবং সে শেষ পর্যন্ত অপেক্ষা করবে। একদিন সাহস সঞ্চয় করে আরিয়ান অনন্যার অফিসে ঢোকার চেষ্টা করল, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে গেটেই আটকে দিল এবং ধাক্কা দিয়ে তাকে বের করে দিল, যার ফলে সে অপমানিত হল। সে চিৎকার করে নিজের অধিকার জাহির করার চেষ্টা করল, কিন্তু লোকেরা তাকে পাগল ভেবে এড়িয়ে গেল এবং তাকে সেখান থেকে পালাতে হল, কারণ সে তার সমস্ত সম্মান এবং সুনাম হারিয়ে ফেলেছিল। সে বুঝতে পারল যে এখন সেই ভবনেও তার জন্য কোনো জায়গা অবশিষ্ট ছিল না, যা সে একসময় নিজের হাতে গড়ে তুলেছিল এবং অহংকার করেছিল। বিক্রম অনন্যার পক্ষে সমস্ত আইনি লড়াই জিতে নিয়েছিল এবং এখন সেই সন্তানের ওপর আরিয়ানের কোনো আইনি অধিকার অবশিষ্ট ছিল না, কারণ সে তাকে গর্ভেই অস্বীকার করেছিল। এটি ছিল অনন্যার সবচেয়ে বড় নৈতিক বিজয়, যা তাকে তার সন্তানের ভবিষ্যতের ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত করেছিল যে সে এখন কেবল তার মায়েরই সন্তান। সে এখন আর কোনো বাধাই ছিল না এবং পুরোপুরি নিজের ইচ্ছার মালিক হয়ে উঠেছিল, যা দেখে তার বাবা মায়ের আত্মাও শান্তি পেয়ে থাকবে। গল্পটি এখন তার শেষ পর্যায়ের দিকে এগোচ্ছিল, যেখানে সব চরিত্র তাদের কর্মের ফল পাচ্ছিল এবং ন্যায়ের চাকা তার পূর্ণ গতিতে ঘুরছিল। আরিয়ানের ধ্বংস এবং অনন্যার সাফল্য এই কথার প্রমাণ ছিল যে মন্দের শক্তি যতই হোক না কেন, শেষ পর্যন্ত জয় সব সময় সত্য এবং ধৈর্যেরই হয়। বিক্রম অনন্যার হাত ধরল এবং তাকে একটি সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল, যেখানে কেবল সুখ এবং প্রচুর ভালোবাসা বিরাজ করবে। অনন্যা অনুভব করল যে সে কেবল একটি যুদ্ধই জেতেনি, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করেছে, যা যে কোনো বিজয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অর্জন ছিল। সে তার অতীতকে পুরোপুরি বিদায় জানাল এবং নির্ভয়ের দিকে তাকিয়ে হাসল, যে এখন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন এবং তার অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে উঠেছে। বিক্রমের সাথে সে এমন এক জগৎ তৈরি করতে প্রস্তুত ছিল যেখানে মিথ্যা এবং প্রতারণার কোনো স্থান ছিল না এবং সবকিছু অত্যন্ত স্বচ্ছ ছিল। সকালের প্রথম সোনালী কিরণ অনন্যার নতুন বাড়ির সুন্দর বাগানে চারিপাশে ছড়িয়ে পড়ছিল এবং সেখানে ফোটা ফুলের সুবাস বাতাসে মিশে পরিবেশকে মনোরম করে তুলেছিল। সে এখন সেই অন্ধকার থেকে অনেক দূরে চলে এসেছিল, যা একসময় তার পুরো জীবনকে গ্রাস করার চেষ্টা করেছিল এবং তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। কিন্তু সে হার মানেনি। এখন তার কাছে এমন একটি বাড়ি ছিল যেখানে কেবল ভালোবাসা, সম্মান এবং শান্তির বাস ছিল, এবং প্রতিটি কোণ তার নতুন পরিচয়ের সাক্ষ্য দেখছিল, যা খুব সুখকর ছিল। সে তার বারান্দায় দাঁড়িয়ে সেই সুন্দর দৃশ্যটি দেখছিল, যা তাকে ভবিষ্যতের আশায় ভরিয়ে দিচ্ছিল। অনন্যার হাতে চায়ের কাপ ধরা ছিল এবং তার চোখে এমন এক স্থিরতা ছিল যা কেবল অনেক ঝড় সামলানোর পরেই আসে এবং তাকে অনেক শান্তি দিচ্ছিল। সে প্রায়ই সেই রাতের কথা ভাবত যখন তাকে একা ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই স্মৃতিতে কোনো যন্ত্রণা অবশিষ্ট ছিল না, বরং কেবল একটি শিক্ষা ছিল যা তাকে শক্তিশালী করে তুলেছিল। সে নিজেকে প্রমাণ করেছিল যে সে একজন দুর্বল নারী নয়, বরং সে নিজের ভাগ্য নিজে লেখার সাহস এবং শক্তি রাখে, যা অতুলনীয়। তার ছেলে নির্ভয় তার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার ছিল, যা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। বিক্রম খুব ধীর পায়ে তার পেছনে এলো এবং অনন্যার কাঁধে হাত রাখল, যা ছিল তার অটুট সমর্থন এবং সুরক্ষার এক নীরব প্রতীক, যা অনন্যা খুব গভীরভাবে অনুভব করত। তারা দুজনে গত কয়েক মাসে একে অপরের প্রতি যে সম্মান এবং বিশ্বাস গড়ে তুলেছিল, তা যে কোনো জাগতিক সম্পর্কের চেয়ে অনেক বেশি গভীর এবং পবিত্র ছিল। বিক্রম অনন্যাকে বলল যে আজ তার কোম্পানি আরম্ভের বার্ষিক উৎসব এবং তাকে বিশ্বকে দেখাতে হবে যে একজন বিজয়ী কেমন হয়। অনন্যা হেসে বিক্রমের দিকে তাকাল এবং অনুভব করল যে এই সেই পুরুষ যে তাকে সত্যিকারে চিনেছে এবং সাজিয়ে তুলেছে। শহরের অন্য প্রান্তে একটি অতি সাধারণ এবং ধুলোমাখা ঘরে আরিয়ান সিং তার মদের বোতলের মাঝে পড়েছিল এবং তার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তার বিলাসবহুল বাংলো, দামি গাড়ি এবং সেই সব অহংকার এখন ধুলোয় মিশে গিয়েছিল, কারণ সে তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলো অত্যন্ত অহংকারের বশে নিয়েছিল। সে এখন কোনো বড় ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক ছিল না, বরং এমন একজন মানুষ ছিল যাকে সমাজ পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল এবং তার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। তার প্রতি মুহূর্তে অনন্যার সেই কথাগুলো মনে পড়ত, যা সে হাসপাতালে একটি নীরব দৃষ্টি দিয়ে বলেছিল। আরিয়ান কাঁপা হাতে পুরনো সংবাদপত্র তুলল, যেখানে অনন্যার সাফল্যের গল্প বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল এবং একজন ক্ষমতায়িত নারী উদ্যোক্তা হিসাবে তার ছবি জ্বলজ্বল করছিল, যা দেখে সে ঈর্ষায় জ্বলে উঠল। সে দেখল যে অনন্যার পাশে বিক্রম রাঠোর দাঁড়িয়ে আছে, যাকে সে একসময় নিজের সবচেয়ে বড় শত্রু মনে করত।
কিন্তু আজ সেই বিক্রম তার খুশির আসল হকদার হয়ে উঠেছে। আরিয়ান অনুভব করল যে সে যে ব্যক্তিকে ছোট করতে চেয়েছিল, সেই ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানকে সেই সবকিছু দিয়েছে যা সে কখনো দিতে পারেনি। তার পরাজয় এখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং সে খুব একা ছিল। সন্ধ্যায় বার্ষিক উৎসবের আয়োজন একটি অত্যন্ত জমকালো হোটেলের প্রেক্ষাগৃহে করা হয়েছিল, যেখানে শহরের সমস্ত গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন এবং উত্তেজনা তুঙ্গে ছিল। অনন্যা একটি গাঢ় নীল রঙের শাড়ি পরেছিল, যাতে তাকে একজন রানীর মতো প্রভাবশালী এবং সুন্দরী দেখাচ্ছিল, এবং তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো, যা সবাইকে আকর্ষণ করছিল। যখন সে মঞ্চে বক্তব্য রাখার জন্য উঠল, তখন পুরো হল করতালিতে ফেটে পড়ল, কারণ তার গল্প এখন সব মানুষের জন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছিল। সে অত্যন্ত গর্বের সাথে তার সাফল্যের কৃতিত্ব তার নিজের কঠোর পরিশ্রম এবং বিক্রমের নিঃস্বার্থ সহযোগিতাকে দিল। অনন্যা তার ভাষণে বলল যে জীবনে যখন সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়, তখন বুঝতে হবে যে এটি একটি নতুন এবং ভালো সূচনার সংকেত যা ঈশ্বর দিয়েছেন। সে আরিয়ানের নাম না নিয়েই এটা স্পষ্ট করে দিল যে যারা অন্যের আবেগ নিয়ে খেলা করে, তারা শেষ পর্যন্ত কেবল অনুশোচনা এবং একাকিত্বই পায়। বিক্রম মঞ্চের নিচে দাঁড়িয়ে অত্যন্ত গর্বের সাথে তাকে দেখছিল, এবং তার মনে হচ্ছিল যে সে তার জীবনের সবচেয়ে সঠিক বিনিয়োগটি অনন্যার বিশ্বাসের ওপরই করেছে। তাদের দুজনের চোখাচোখি হল এবং একটি না বলা প্রতিশ্রুতি আবার উচ্চারিত হল, যা অত্যন্ত সুন্দর ছিল। এরই মধ্যে আরিয়ান সেই হোটেলের বাইরে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিরাপত্তারক্ষীরা তার দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তাকে চিনে ফেলল এবং তাকে ভেতরে যেতে দিল না। সে অনুনয় বিনয় করল যে তাকে শুধু একবার তার ছেলেকে দেখতে দেওয়া হোক, কিন্তু কেউ তার কথা শুনল না, কারণ তার সুনাম এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সে রাস্তায় বসে কাঁদতে লাগল এবং দেখল যে ভেতর থেকে কত উজ্জ্বল আলো এবং খুশির আওয়াজ আসছে, যা তাকে উপহাস করছিল। সে হাসপাতালের বারান্দায় যে ভুলটি করেছিল, তার সবচেয়ে বড় শাস্তি সে পাচ্ছিল। উৎসবের পর বিক্রম অনন্যাকে একটি অত্যন্ত সুন্দর এবং শান্ত জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে তারা দুজনে একান্তে কিছু সময় কাটাতে পারে এবং ভবিষ্যতের কথা বলতে পারে। সে একটি পুরনো ঐতিহাসিক প্রাসাদের বাগানে রাতের খাবারের আয়োজন করেছিল, যা মোমবাতির আলোয় আলোকিত ছিল এবং খুব রোমান্টিক লাগছিল। বিক্রম অনন্যার হাত নিজের হাতে নিল এবং হাঁটু গেড়ে বসে আনুষ্ঠানিকভাবে তাকে বিয়ের প্রস্তাব দিল, যা খুব আবেগপূর্ণ একটি মুহূর্ত ছিল। সে বলল যে সে নির্ভয়কে নিজের নাম এবং অনন্যাকে তার পুরো জীবন দিতে চায়। অনন্যার চোখে খুশির জল চলে এলো এবং সে এক মুহূর্ত দেরি না করে হ্যাঁ বলে দিল, কারণ সে জানত যে বিক্রমের মতো মানুষ সে আর কখনো পাবে না। তাদের এই মিলন প্রমাণ করে দিল যে প্রেম এবং আনুগত্য যে কোনো ঘৃণা এবং শত্রুতার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং তারাই জয়ী হয়। বিক্রম তাকে একটি হীরের আংটি পরাল, যা তাদের অটুট বন্ধনের প্রতীক ছিল, এবং সেই রাতে চাঁদও তাদের খুশির সাক্ষী ছিল। তারা দুজনে এখন এমন এক যাত্রায় বের হতে প্রস্তুত ছিল, যেখানে কেবল সুখ এবং শান্তির রাজত্ব হতে চলেছিল। কয়েক সপ্তাহ পর অত্যন্ত সরলতা এবং মর্যাদার সাথে অনন্যা ও বিক্রমের বিবাহ সম্পন্ন হল, যাতে কেবল তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরাই উপস্থিত ছিলেন, যারা অত্যন্ত আনন্দিত ছিলেন। বিক্রম নির্ভয়কে আইনত নিজের ছেলে হিসেবে দত্তক নিল এবং তাকে সেই পিতার ভালোবাসা দিল, যার তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এবং যা তার অধিকার ছিল। অনন্যা এখন অনুভব করল যে তার জীবনের চক্র এখন পুরোপুরি সম্পূর্ণ হয়েছে এবং সে সেই সব কিছু পেয়েছে যা সে কখনো কল্পনাও করেনি। তার কেরিয়ার এবং তার পরিবার উভয়ই এখন অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত হাতে ছিল। মায়া জেলে নিজের কৃতকর্মের শাস্তি পাচ্ছিল এবং সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল, কারণ তার কাছে এখন আর কোনো অবলম্বন বা আশা অবশিষ্ট ছিল না। সে যাদের সাথে প্রতারণা করেছিল, আজ তারা সবাই খুশি ছিল, অথচ সে নিজে একটি অন্ধকার কুঠুরিতে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় ছিল এবং অনুশোচনা করছিল। ন্যায়বিচার তার কাজ পুরোপুরি করে দিয়েছিল এবং মন্দের শেষ ঠিক সেভাবেই হয়েছিল, যেমনটা সবসময় গল্পে শোনানো হয়। আরিয়ানও এখন শহর ছেড়ে বেনামে কোথাও চলে গিয়েছিল, যেখানে তাকে কেউ চিনত না, এবং সে পথে পথে ঘুরছিল। বহু বছর পর অনন্যার ছেলে নির্ভয় একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সুসংস্কৃত যুবক হিসেবে বড় হল, এবং সে তার মায়ের ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিল, যা অত্যন্ত গর্বের বিষয় ছিল। সে বিক্রমকেই নিজের আসল বাবা মানত, এবং সে কখনো তার জন্মদাতা পিতা সম্পর্কে জানার চেষ্টা করেনি, কারণ তার কাছে ভালোবাসাই ছিল সবচেয়ে বড় সত্য।
অনন্যা প্রায়ই তাকে নিজের সংগ্রামের গল্প শোনাত, যাতে সে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শিখতে পারে এবং কখনো কারো প্রতি অবিচার না করে। তাদের পরিবার সমাজের জন্য এক আদর্শে পরিণত হয়েছিল, যেখানে সবাই তাদের খুব সম্মান করত। বিক্রম এবং অনন্যা এখন তাদের জীবনের শেষ প্রান্তে ছিল, কিন্তু তাদের মধ্যকার ভালোবাসা এবং সম্মান আজও ঠিক তেমনই তাজা ছিল যেমনটা তাদের প্রথম পরিচয়ের সময় ছিল। তারা প্রায়ই সেই হাসপাতালের পাশ দিয়ে যেত যেখানে তাদের ভাগ্য বদলে গিয়েছিল, এবং তারা একে অপরের হাত ধরে মুচকি হাসত, কারণ সেই স্থানটি তাদের জন্য একটি তীর্থে পরিণত হয়েছিল। তারা সেই তিক্ততাকে অনেক পেছনে ফেলে এসেছিল এবং কেবল ভালো স্মৃতিগুলোকে সযত্নে জমিয়ে রেখেছিল, যা তাদের মুখের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিত। তাদের গল্প এখন একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিল, যা লোকেরা স্মরণ করত। একদিন অনন্যা খবর পেল যে আরিয়ান একটি হাসপাতালে বেওয়ারিশ অবস্থায় মারা গেছে, এবং সে মারা যাওয়ার আগে তার নামে একটি চিঠি রেখে গেছে, যাতে সে ক্ষমা চেয়েছে। অনন্যা সেই চিঠিটা না পড়েই পুড়িয়ে ফেলল, কারণ তার এখন আর সেই ক্ষমার কোনো প্রয়োজন ছিল না, এবং সে তাকে অনেক আগেই নিজের জীবন থেকে মুছে ফেলেছিল। সে অনুভব করল যে আসল ক্ষমা সেটাই যা সময় মানুষকে নিজে দেয়, এবং আরিয়ান তার শাস্তি পেয়ে গিয়েছিল। সে চোখ বন্ধ করল এবং সেই শান্তি অনুভব করল যা কেবল সম্পূর্ণ ন্যায় বিচার পাওয়ার পরেই অনুভূত হয়। প্রাসাদের বারান্দা থেকে সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে বিক্রম অনন্যাকে বুকে জড়িয়ে নিল এবং তাকে বলল যে অনন্যাই তার জীবনের সবচেয়ে বড় বিজয় যা সে অর্জন করেছে। অনন্যা নিজের মাথা তার কাঁধে রাখল এবং সেই শান্তিময় সন্ধ্যার আনন্দ উপভোগ করতে লাগল, যেখানে এখন আর কোনো ভয় বা নিরাপত্তাহীনতা অবশিষ্ট ছিল না, যা অত্যন্ত সুন্দর ছিল। তারা একসাথে এমন এক জগৎ তৈরি করেছিল যেখানে সবাই নিরাপদ ছিল এবং যেখানে কেবল মানবতার ধর্মকেই সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হতো। তাদের এই যাত্রা এখন তার সবচেয়ে সুখকর এবং সার্থক পরিণতিতে পৌঁছেছিল, যা অবিস্মরণীয় ছিল। নির্ভয় তার স্ত্রী এবং সন্তানদের সাথে সেখানে এলো, এবং পুরো বাড়ি হাসি, ঠাট্টা এবং আনন্দে ভরে উঠল, যা অনন্যার জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল, কারণ সে এই স্বপ্নই দেখেছিল। সে দেখল কিভাবে একটি ভাঙা সম্পর্কের ছাই থেকে এত বিশাল এবং সুন্দর একটি বাগান তৈরি হয়েছে, যা অনেক জীবনকে সুবাসিত করেছে এবং আলো দিয়েছে। সে নিজের কঠোর পরিশ্রম এবং বিক্রমের আত্মত্যাগের জন্য অত্যন্ত গর্ববোধ করল এবং এই সুন্দর জীবনের জন্য অন্তর থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাল। সবকিছু ঠিক তেমনই হওয়া উচিত ছিল এবং ন্যায়ের জয় হয়েছিল। গল্পের এই মোড়ে আমরা এই শিক্ষা পাই যে অহংকার এবং স্বার্থপরতা মানুষকে কেবল ধ্বংসের দিকে নিয়ে যায়। অন্যদিকে ধৈর্য এবং নিঃস্বার্থ ভালোবাসা তাকে অমর করে তোলে। অনন্যার জয় কেবল তার নিজের জয় ছিল না, বরং এটি সেই সব মানুষের জয় ছিল যারা সত্যের পথে চলে এবং কখনো হার মানে না। বিক্রমের মতো মানুষ প্রমাণ করে যে পৃথিবীতে আজও ভালোত্ব বেঁচে আছে, এবং আমরা যদি কারো ভালো করি তবে ঈশ্বর নিজে আমাদের পথ তৈরি করে দেন। তাদের জীবন একটি জ্বলন্ত প্রদীপের মতো ছিল, যা সবাইকে পথ দেখাচ্ছিল। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল তীরে এবং এক নতুন সকালের ইঙ্গিত দিচ্ছিল, যা আরও অনেক বেশি উজ্জ্বল এবং সোনালী হতে চলেছিল, যেখানে কেবল সুখেরই বাস ছিল। এবং বিক্রম এখন চিরকালের জন্য একে অপরের হয়ে গিয়েছিল, এবং তাদের মাঝের সেই দূরত্ব এখন বহুদূর পেছনে পড়েছিল, যা একসময় তাদের আলাদা করার চেষ্টা করেছিল। তাদের এই কাহিনী আগামী প্রজন্মের জন্য সর্বদা একটি অনুপ্রেরণা হয়ে থাকবে, যে কিভাবে ছাই থেকেও একটি নতুন এবং বিশাল সাম্রাজ্য গড়ে তোলা যায়। প্রেমই একমাত্র শক্তি যা পৃথিবীকে বদলে দিতে পারে এবং একে সুন্দর করে তুলতে পারে। পরিশেষে সেই পুরনো শত্রু অনন্যাকে সেই সব কিছু দিয়েছিল যার সে যোগ্য ছিল, এবং সেই স্বামী সবকিছু হারিয়েছিল যে নিজের বিশ্বস্ততার সাথে আপোস করেছিল, যা অত্যন্ত উচিত ছিল। ন্যায়ের পাল্লা সর্বদা সমান থাকে, এবং সময় এলে প্রত্যেককেই তার কৃতকর্মের হিসাব দিতেই হয়, সে যতই শক্তিশালী হোক না কেন। অনন্যা এবং বিক্রমের এই প্রেমের গল্প এখন ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে গিয়েছিল, যা কেউ মুছতে পারবে না। তাদের সুখ এখন অনন্ত ছিল, এবং তাদের ভবিষ্যৎ কেবল আলোয় ভরা ছিল, যা সত্যি অসাধারণ।